আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দয়া করে ধূমপান ও মদ্যপান করবেন না। নমস্কার, আমি অরূপ। আপনারা শুনছেন ফিকশন প্ল্যাটফর্ম। আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা শামীমা ঢালির কলমে রাজনন্দিনীর অভিশাপ। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ ও গল্প পাঠে লিও। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, রাজনন্দিনীর অভিশাপ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, একটু একটু ঝড়ও হচ্ছে। এই ঝড়ের মধ্যেও সুজনের বাড়িতে পৌঁছাতে হবে, তাই ও তাড়াতাড়ি পা চালাচ্ছে। রাস্তার কোথাও ল্যাম্পের আলো জ্বলছে, আবার কোথাও ঝড়ের কারণে ল্যাম্প বন্ধ হয়ে গেছে। ফোনটা পকেট থেকে বের করে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে মেঠো পথ ধরে গ্রামের দিকে হাঁটতে থাকে সুজন। এতক্ষণ পাকা রাস্তাতে ছিল সে, এখন মেঠো কাদা ভরা পথে। হাতে একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া, কেক, আরও কত কিছু। হঠাৎ সুজনের ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোন শুনে সুজন ফোনটা ধরল। হ্যাঁ, বলো রুমা। ফোনটা কানে ধরে বলল সুজন। অন্য দিক থেকে রুমা বলে উঠল, আরে তুমি কখন আসবে? এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তুমি কি ভুলে গেছো আজকে আমাদের অ্যানিভার্সারি? না শোনা, আমি কিচ্ছু ভুলিনি। তুমি ভাবলে কি করে যে আজকের মতো দিন আমি ভুলে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, গোলাপ ফুলের তোড়াটা আনছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ আনছি। হ্যাঁ, ঠিক আছে। এই বলেই ফোনটা কেটে দেয় রুমা। ভাগ্য করে একখানা বউ পেয়েছি বটে। আগের জন্মেতে যে কি পুণ্যি করেছিলাম তা একমাত্র ভগবান জানে। আমি ফুলের তোড়া নিয়ে যাচ্ছে কিনা জিজ্ঞাসা করতে ভোলেননি ম্যাডাম, কিন্তু আমি কেমন অবস্থায় আছি সেটা একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না। একবারও বললো না যে সাবধানে এসো। এই বলে আরও তাড়াতাড়ি পা চালালো সুজন। সামনে কিছুটা যেতেই রাস্তার মধ্যে সুজন দেখে একটা মানুষের অবয়ব। অবয়বটা যে ছেলের নাকি মেয়ের সেটা বোঝা বড় দায়। এই অন্ধকার পথে তা ঠিক করে বোঝা যায় না। সুজন আরও কিছুটা এগিয়ে গিয়ে ফোনটা তুলে ধরল। ফোনের ফ্ল্যাশের আলোতে দেখা গেল একটা মেয়েকে। আরে, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে এই মেয়ে এখানে কেন? সুজন মেয়েটির দিকে তাকিয়ে থাকে। আরে, তুমি কে? আর এই ঝড় বৃষ্টির রাতে তুমি এখানে একা মেয়ে দাঁড়িয়ে কি করছো? এতক্ষণে মেয়েটি নিজের মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সুজনের কথা শুনে মেয়েটি মাথা নিচু করে বলল, আসলে এই অন্ধকার পথে আমি একা যেতে পারছি না, তাই এখানে দাঁড়িয়ে আছি। ও, তা কোথায় যাবেন আপনি? এই সামনেই, বেশি দূর না। ও, তা আমিও সামনের দিকেই যাচ্ছি। যদি আপনি চান তাহলে আমার সঙ্গে যেতে পারেন। আর তাছাড়া আমার হাতে মোবাইলের ফ্ল্যাশও জ্বলছে। মেয়েটি কিছু না বলে চুপ করে থাকে। সুজন আর কিছু না বলেই হাঁটতে শুরু করে দিল। মেয়েটিও সুজনের পিছু পিছু হাঁটতে থাকে। মেয়েটির হাঁটার সঙ্গে সঙ্গে ঘুঙুরের ছমছম শব্দ ভেসে আসে সুজনের কানে। ঘুঙুরের আওয়াজ শুনে চমকে ওঠে সুজন। মেয়েটির পায়ের দিকে তাকায় সুজন। মেয়েটির পায়ে দুটি ঘুঙুর আছে। সেই সঙ্গে ভেসে আসে সুন্দর কামিনী ফুলের গন্ধ, যেটা সুজনের নাকে এক প্রকার ধাক্কা মারে তীরের মতো। গন্ধটা যেন সুজনের কাছে নেশার মতো লাগছিল। গন্ধটা সুজনকে মেয়েটার দিকে আকর্ষণ করছিল। সুজন বাধ্য হচ্ছিল বারবার পিছন ঘুরে মেয়েটার দিকে তাকাতে। পেছন ঘুরতেই রাস্তার পাশে থাকা জ্বলন্ত ল্যাম্পের আলোতে এই প্রথম সুজন মেয়েটির মুখ স্পষ্ট দেখতে পায়। মেয়েটির গায়ের কামিনী ফুলের গন্ধের চেয়ে মেয়েটির মুখ দেখে বেশি নেশায় পড়ে যায় সুজন। সুজন দেখে অতি সুন্দরী মেয়েটি। মেয়েটিকে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর চুল, ফিটফাট একেবারে ফর্সা গায়ের রং, এক রাশ ঘন কালো কুচকুচে চুল যেগুলো কোমর ছাপিয়ে গিয়েছে, বাদামি রঙের মেয়েটির চোখের মণি, সব মিলিয়ে যেন আকাশ থেকে কোনো এক
পরী নেমে এসেছে। সুজন মনে মনে ভাবল, এত সুন্দরী এই মেয়ে, চোখ তো ওর দিক থেকে সরাতেই ইচ্ছা করছে না। মেয়েটি সুজনকে বলল, কি হলো বাবু, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? চলুন, এভাবে হাঁটলে যে বোর হয়ে যাবে। নাকি আমাকে দেখে প্রেমে পড়ে গেছেন আপনি? আরে না না, কি বলছো এসব? আমি অমর না। তাই? তা বিয়ে করেছেন? হ্যাঁ, না মানে, হ্যাঁ ওই আরে বাবু, কি হ্যাঁ না করছেন বলুন তো? সুজন কিছু বুঝতে পারছিল না যে ও কি বলবে। সুজন মনে মনে ভাবে, এত সুন্দর মেয়ের কাছে কি আমার বিয়ের কথা বলা ঠিক হবে? আমার বউ আছে শুনে ও যদি আমার সঙ্গে কথা না বলে তখন? তার থেকে ভালো এমন মেয়েকে তো কখনো কাছে পাবো না, একটু সময় কাটাতে কি যায় আসে। কি হলো বাবু, কি ভাবছেন? কোথায় হারিয়ে গেছেন? না, কোথাও না। আর হ্যাঁ, তোমার উত্তরটা আমার দেওয়া হয়নি। কি উত্তর? এই যে আমার বিয়ে হয়েছে কিনা। না, আমার বিয়ে হয়নি, তবে ভাবছি এবার তোমার মতো একটা সুন্দরী নারী পেলে বিয়েটা করেই নেব। তা আমাকে করে নিন বিয়ে। কি বললে তুমি? সুজন সব শুনতে পেয়েও না শোনার ভান করে। মেয়েটি মুচকি হেসে বলল, না বাবু, কিচ্ছু বলিনি। গল্প করতে করতে ওরা দুজন অন্ধকার পথে হারিয়ে যায়। পরদিন সকালে সুজনের মৃতদেহটা রাস্তার এক ধারে পড়ে থাকতে দেখা যায়। সকালে পুলিশ আসে লাশ উদ্ধার করতে। দেখতে দেখতে প্রত্যেকবারের মতো এবারের কেসও বন্ধ হয়ে যায়। সময়টা দুপুর 2টো। শহরের এক কলেজ ক্যান্টিনে বসে 3 বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিল। তিথিয়া, রণজিৎ ও প্রকাশ এরা কলেজের সেকেন্ড ইয়ারে পড়া ছাত্রছাত্রী। 3 জন একেবারে 3 মূর্তি বললেই চলে। প্রকাশ ছোটবেলা থেকেই শহরে মামার বাড়িতে মানুষ, আর তিথিয়া ও রণজিতের তো এই শহরেই বাড়ি। ছোট থেকেই 3 জনের মধ্যে খুব ভালো মিল। 3 জন গল্প করছিল, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে প্রকাশের। প্রকাশ ফোনটা পেয়ে পকেট থেকে বের করে ফোনটি রিসিভ করে। ফোনটা কানে ধরে প্রকাশ বলল, হ্যাঁ বল নিতাই। ফোনের ওপার থেকে নিতাই বলল, ও দাদাবাবু, আপনি কাল ফিরছেন তো? হ্যাঁ, ওই গিন্নিমা আপনারে সুদাতে কইল। হ্যাঁ হ্যাঁ, আমি কাল বাড়ি ফিরবো। ও, তা আপনি কখন চইলে আসবেন? তা ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে, ওই মোটামুটি ধর না 8টা বেজে যাবে। তা আপনি একটু সাবধানে আসবেন। কেন? আপনি কি জানেন না কিছুই? হ্যাঁ, শোনেননি এহান যা হত্যাছে? না শুনিনি, কি হয়েছে? এহানে ওই কাল রাইতে আরো একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, কি? হ্যাঁ দাদাবাবু, হ্যাঁ। কিন্তু এই খুনগুলো করছেটা কে? আরে বললুম না, ওই পেতনিটা আবার ফিরে আইসাছে। কি পেতনি? হাট, পেতনি কারো? তুই ফোন রাখ, ফোন রাখ তুই। প্রকাশ ফোনটা কেটে দেয়। রণজিৎ বলল, কি রে প্রকাশ, কি হয়েছে? কে খুন হলো? আরে আর বলিস না, গ্রামে একটার পর একটা নাকি খুন হচ্ছে, কিন্তু গ্রামের গাঁজাখোর পুলিশরা সালা খুনিকে ধরতেই পারছে না। এদিকে গ্রামে ছড়িয়ে গেছে নাকি কোনো এক পেতনি সবাইকে মারছে। ভাব একবার। তিথিয়া ও রণজিৎ হেসে উঠল। কি ননসেন্সের মতো কথা। বলল তিথিয়া। বলে 3 জন হাসতে থাকে। সে যাই হোক, কাল আমি বাড়ি যাচ্ছি, তোরা কি আমার সঙ্গে যাবি? গেলে তো ভালোই হতো, 3 জন মিলে এই পেতনির সঙ্গে দেখা করতাম। কি বলিস তিতিয়া? হাসতে হাসতে তিথিয়া বলল, উফ রণজিৎ, তুই না? আরে তিথিয়া, রণজিৎ ঠিক বলছে, চল দেখা যাবে কোথায় কি পেতনি টেতনি আছে। চল যাওয়া যাক তাহলে। ওকে, তবে এই কথাই রইল, কাল ভোরবেলা বেরিয়ে যাব। তোরা রেডি হয়ে থাকিস, আমি ফোন করে নেব। পরদিন ভোরবেলা তিথিয়া, রণজিৎ ও প্রকাশ 3 জন মিলে বেরিয়ে যায় প্রকাশের গ্রাম মানে নন্দীপুরের উদ্দেশ্যে।
অবশেষে পথ শেষ করে সন্ধ্যা 7:30 নাগাদ ওরা নন্দীপুরের মাটিতে পা দেয়। এদিকে ওদিকে তাকিয়ে তিথিয়া বলল, বাপরে, চারিদিকে শুধু অন্ধকার, একটু আলো নেই কোথাও প্রকাশ। আরে তিথিয়া, এটা গ্রাম তো, শহরের মতো নয়। এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, বুঝলি তো? তা এখানে তো কোনো গাড়িও দেখতে পাচ্ছি না প্রকাশ, কি করে যাব আমরা? হেঁটেই যেতে হবে, আর তো কিছু করার নেই। এক তো ঝড় বৃষ্টির রাত, তার উপরে আবার পেতনির ভয় মানুষের মনে। ওরে বাবা, তার মানে এই ভয়ঙ্কর আর কাদা পথে হাঁটতে হবে আমাদের? রণজিৎ ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, কেন রে, হাঁটবি কেন তিতিয়া? তোর পায়ে চাকা লাগিয়ে দিচ্ছি, তাহলে তোর হাঁটতে হবে না। কি বলিস প্রকাশ? প্রকাশ আর রণজিৎ হাসতে থাকে। নে নে চল, পা চালা, বাজে বকতে হবে না। বলেই সামনের দিকে হাঁটতে লাগে তিথিয়া। আরে কোথায় যাচ্ছিস তুই? ওদিকে জঙ্গল। আরে ওদিকে যাবো না, এইদিকে এইদিকে, আমরা এইদিকে যাব। 2 পা হাঁটতেই ওরা একটা ভ্যান চালককে ওদের দিকে আসতে দেখে। আরে প্রকাশ, ওই দেখ ভ্যান আসছে। আরে হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যাই কিনা দেখি একবার। প্রকাশ ভ্যানওয়ালাকে হাত নাড়িয়ে দাঁড়াতে বলল। ভ্যানওয়ালা ওটা দেখেও না দেখার ভান করে দাঁড়ালো না। করুণ মুখ নিয়ে তিথিয়া ভ্যানওয়ালাকে বলল, আরে দাদা, দয়া করে দাঁড়ান, বড় বিপদে পড়ে গেছি। ভ্যানওয়ালা মেয়েলি কণ্ঠস্বর শুনে পেছনে তাকায়। অন্ধকার পথেও তিথিয়ার উজ্জ্বল ফর্সা মুখটা যেন পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে। ভ্যানওয়ালাও ওদের উদ্দেশ্য করে বললেন, কি হয়েছে আপনাকে বলেন, আপনাকে তো এ গায়ে প্রথমবার দেখতে আসি। আসলে দাদা, আমরা এখানে ওই প্রতাপ নারায়ণের বাড়ি যাব, কিন্তু রাস্তাতে তো একটাও গাড়ি পাচ্ছি না। প্রতাপ নারায়ণ বাবু আপনাকে কে হয়? আমাদের না, আমার দাদু, আমার বড় দাদু প্রতাপ নারায়ণ। এতটা পথ হেঁটে যেতে হবে, তাই যদি আপনি আপনার ভ্যানে করে আমাদের একটু ওখানে পৌঁছে দেন তো খুবই উপকার হবে, এই আর কি। আরে না না দাদা বাবু, আপনাকে পৌঁছানোর লাইগা আমি আমার জীবনটা হারাইমু নাকি? কেন হারাইবা জীবন? ব্যঙ্গ করে রণজিৎ বলল ভ্যানওয়ালাকে। তিথিয়া রণজিৎকে চোখ টিপে ব্যঙ্গ করতে মানা করে। আরে দাদা বাবু, আপনারা জানেন নাই যে এ গায়ে এক পেদনিটো থাকে, সে কোনো পুরুষকে একা পাইলে তাকে মাইরা ফেলে। তাই এত জানো যে কালে এত রাতে তুমি বাইরে কেন হরিদাস পাল? এক প্রকারের ঠিস মেরেই বলল রণজিৎ। মই হরিদাস পাল নই হে বাবু, মই তো চৌকি পাল। নামটা শুনে তিথি ফিক করে হেসে ফেলে। মুই তো সন্ধ্যাতে ভ্যান গাড়িটা তুইলা দিই, কিন্তু আজকে বাড়ি ফিরবার সময় মোর ভ্যানটা খারাপ হইয়া যায়, তাই বড় দেরি হইয়া গেল। তিথিয়া হাসতে হাসতে বলল, তা তা মিস্টার চৌকিপাল আপনার নামটাকে দিয়েছে জানতে পারি? মুই চৌকির তলায় জন্ম নিয়েছিলাম কিনে, তাই মোর দাদাঠো মোর নাম দিয়েছে চৌকি পাল। ও বাহ, খুব ভালো। এবার এটা বলুন তো, আপনি কি আমাদের নিয়ে যাবেন? আরে না দাদা বাবু, আমারে ক্ষমা করেন, মুই যাবো না। তোমাকে আমরা ডবল ভাড়া দেবো, এবার তো চলো। না বাবু, টাকার চাইতে মোর জীবনটা অনেক বেশি দামি আছে। এবার তিথিয়া দুজনকে সরিয়ে দিয়ে ভ্যানওয়ালার সামনে এলো। মিষ্টি গলায় তিথিয়া বলল, শুনেছি আপনাদের গ্রামে নাকি মানুষ মানুষকে সাহায্য করে, কিন্তু এখানে দেখছি ওটা ভুল কথা। আপনি একটা মেয়েকে সাহায্য করছেন না এত রাতে? আমি একটা মেয়ে হয়ে এখানে দাঁড়িয়ে থাকবো বলুন? প্লিজ নিয়ে চলুন না। তিথিয়ার আরো মিষ্টি মিষ্টি কথায় ভ্যানওয়ালা গলে জল হয়ে গেল। ওর কথা আর ভ্যানওয়ালা ফেলতে পারে না। অবশেষে রাজি হয় ওদেরকে গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্যে। রণজিৎ প্রকাশের কানের কাছে ফিসফিস করে বলল, যতই যে ভালো হোক আর যাই হোক, মেয়ে দেখলেই ময়না ছলক ছলক। দেখেছিস, এতক্ষণ আমাদের কথা কিছু যেন ওনার কানে যায়নি, কিন্তু এখন যখন তিথিয়া বলল তখন ঠিক একেবারেই রাজি। এখন আর ওর জীবনে ভয় লাগছে না। অদ্ভুত। এই ছাড় তো, এই সময় যে রাজি হয়েছে যেতে, তাই অনেক। চলেন, চড়ে বসেন আমার ভ্যান গাড়িতে, আমি তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আইসি প্রতাপ নারায়ণ বাবুর বাসায়। হ্যাঁ চল তিথিয়া, এই রণজিৎ বস বস বস, ভ্যানে বস। ভ্যানওয়ালা লজ্জা নিয়ে বলল, ম্যাডাম আপনি সামনে বসেন, আপনার ভয় করতে পারে।
তবে আপনি ভয় করবেন না, আমি আসি আপনার সঙ্গে। রণজিৎ ফিক করে হেসে ফেলে। হ্যাঁ, তুমি চিন্তা করো না হরি, সরি চৌকিপাল। পেতনি এলে তোমাকে ওর কাছে বন্ধক রেখে আমরা তোমার ম্যাডামকে নিয়ে পালাবো। তিথিয়া ও পলাশ দুজন হাসতে থাকে। ভয়ে ভয়ে ভ্যানওয়ালা বলে, কি কয়তাছেন বাবু? প্রকাশ ভ্যানের পিছনে বসতে বসতে বলল, আরে তুমি ওর কথায় কান দিও না তো, মজা করছো। তোমাকে ফেলে রেখে কেউ যাবে না। উফ। রণজিৎ হাসতে হাসতে ভ্যানের পেছনে বসলো আর তিথিয়া সামনে। প্রকাশ রণজিতের কানের কাছে বলল, ভাই তুই তো তোর মুখটা সামলাতে পারিস না। একে তো ওই পেতনির ভয়ে কেউ যেতে চাইছিল না, তার উপর যা রাজি করালো, তাও তুই ভয় দেখাচ্ছিস। হ্যাঁ আরে ভাই, বুঝতে পারছিস না, ও তিথিয়ার ওপর ফিদা হয়ে গেছে। ওকে যাই ভয় দেখাস না কেন, ও ঠিক যাবে ওখানে। দেখতে পাচ্ছিস না কেমন সামনে বসে তিথিয়াকে নিয়ে গল্প জুড়ে দিয়েছে। তুইও পারিস ভাই। হ্যাঁ 9টা বাজে। এতটা টাইম গল্পে গল্পে কখন যে চলে গেছে তা রণজিৎ, প্রকাশ বা তিথিয়া কেউই টের পায়নি। তিথিয়া কিন্তু সারা পথটা বেশ বিরক্ত হয়েছে ভ্যানওয়ালার বকবকের উপর। ভ্যান থেকে নেমে ভ্যানওয়ালার টাকা পয়সা মিটিয়ে দেয় প্রকাশ। ম্যাডাম, আবার দেখা হব আপনার লগে, এই মুই আইতাছি। তিথিয়া ফিসফিস করে বলে, আর না দেখা হলেই বাঁচি। বাপরে বাপ, বকবকানি পায়রা একেবারে। ভ্যানওয়ালা পিছনে ঘুরে বলে, দাদা বাবু গো, এক কাম করেন, আপনি মোর নাম্বারটু লইয়া নেন। যখন আবার ঘর পানে যাবেন মোর কল দিয়েন, মু এসে এখান থেকে লইয়া যামু। তখন বেশি পয়সা লাগবো না, যা দে সবাই তাই দেবেন। ইশারা করে রণজিৎ বলল। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, তিথিয়ার নাম্বারটাই নিয়ে যাও। তিথিয়া রেগে বোম হয়ে যায়। রণজিতের বাচ্চা, তোকে আমি পরে দেখে নেব। রণজিৎ, সবসময় কেন তিথিয়ার পিছনে লাগিস বলতো? সোজাসুজি ভ্যানওয়ালাকে বললেই তো হয় যে নাম্বারটা দিয়ে যাও, তিথিয়া রাতে কল করবে। প্রকাশের বাচ্চা, শেষ পর্যন্ত তুইও? এই যে চৌকিপাল ভ্যান দাদা, কোনো দরকার নেই নাম্বার। আমাদের নিতে আমাদের বাড়ি থেকে গাড়ি আসবে, আমরা আর ভ্যানে যাব না। ও আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। আবারও পেছনে তাকিয়ে ভ্যানওয়ালা বলে, আসি। হ্যাঁ এসো। আবারও একটু সামনে এগিয়ে ভ্যানওয়ালা পেছনের দিকে তাকায়। তিথিয়া ভ্যানওয়ালার কিছু বলার আগেই বলে, আগে আসেন, আর বলতে হবে না। 32টা দাঁত বের করে হাসতে হাসতে ভ্যানওয়ালা চলে যায়। তিথিয়া ভ্যানের দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই রণজিৎ তিথিয়ার কাঁধে হাত দিয়ে বলে, তোর আশিক চলে গেছে, এবার চোখ সরা। তিথিয়া একেবারে রেগে বম। হাতের পার্সটা নিয়ে রণজিতের মাথায় মারতে থাকে। উফ, লাগছে তিথিয়া। লাগার জন্যই তো মারছি, শুধু আমার পেছনে লাগা না। আচ্ছা নে, সরি। ইটস ওকে, কিন্তু শুধু এবারের জন্য। হ্যাঁ। ওরা দুজন হাসছিল। হঠাৎ ওদের চোখ পড়ে সামনে থাকা বাড়িটার দিকে, যে বাড়িটি পলাশের পূর্বপুরুষদের। এখন পলাশের বাবা দাদুরাই এই বাড়িতে থাকে। ও বিউটিফুল হাউস, এটা তোর বাড়ি পলাশ? পুরাতন বাড়ি, কিন্তু এত সুন্দর। তিথিয়া তাড়াতাড়ি ফটো তুলতে শুরু করে বাড়িটার সঙ্গে। এই তোর একটা রোগ, যেখানে পারিস সেখানে ছবি তুলতে থাকিস। হ্যাঁ তো। আর তোরা দুজন শুরু হোস না প্লিজ, চল বাড়িতে চল, এবার চল। এরপর তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই প্রকাশ চিৎকার করে সারা বাড়ি মাথায় তোলে। মা, মা, বাবা, কাকিমা, সবাই কই গো? একে একে সবাই ঘর থেকে বেরোলো। আরে দাদা বাবু, আইয়া পড়ছেন? বলেই নিতাই প্রকাশের কাছে গিয়ে ওর এবং বাকি দুইজনের হাত থেকে ব্যাগ নিয়ে একটা রুমে রাখতে চলে গেল। প্রকাশের মা বলল, এসে গেছিস বাবা? এই দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া। গঙ্গা জল দিয়ে প্রথমে হাত মুখটা ধুয়ে নে, তারপরে বাড়ির ভেতরে প্রবেশ করবি, কেমন? প্রকাশ, রণজিৎ আর তিথিয়া পুরোপুরি বাড়ির ভেতরে প্রবেশ করেনি। বাড়ির মেন গেটের চৌকাঠে দাঁড়িয়েছিল। ও রমা, যা না বাবা যা, আমার ছেলের জন্য গঙ্গা জল আন। আমাকে আর বলতে হবে না দিদি ভাই, আমি গঙ্গা জল নিয়ে এসে গেছি অনেকক্ষণ, শুধু তোমার বলার অপেক্ষাতেই ছিলাম। বলল প্রকাশের কাকিমা রমা।
যা, দাঁড়িয়ে কেন? ওদেরকে জলটা দে। রমা দেবী গিয়ে গঙ্গা জলের ঘটিটা দিল প্রকাশের হাতে। নে বাপ, গঙ্গা জল দিয়ে তিনজনে একটু শুদ্ধ হয়ে। মাথা নেড়ে প্রকাশ বলল। হ্যাঁ কাকিমা। তিনজন শুদ্ধ হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। প্রকাশের মা প্রকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বাবা, এরা দুজন বুঝি রণজিৎ আর তিথিয়া? হ্যাঁ, প্রকাশ কিছু বলার আগেই রণজিৎ প্রকাশকে ধাক্কা মেরে সামনে এগিয়ে গিয়ে প্রকাশের মাকে প্রণাম করে। হ্যাঁ কাকিমা, আমি রঞ্জিত। তিথিয়াও গিয়ে একটা প্রণাম করে প্রকাশের মা আর তার কাকিমাকে। প্রকাশের মা তিথিয়ার মুখটা ধরে একটু নাড়িয়ে দিয়ে বলে, বাহ, কি মিষ্টি দেখতে গো। হ্যাঁ, প্রকাশের কাকিমা এসে বলে, হ্যাঁ দিদি ভাই, এরকম যদি একটা মেয়ে আমাদের বাড়ির বৌমা হতো। আরে কাকিমা কি বলো না, আরে তুমি, আরে দূর। অনেক দূর থেকে এসেছো তোমরা, নিশ্চয়ই খিদে পেয়েছে। চলো আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে তিথিয়া একটি রুমে আর রণজিৎ ও পলাশ আরেকটি রুমে শুয়ে পড়ে। হ্যাঁ দূর ভাই প্রকাশ, এখানে তো নেটওয়ার্কও নেই, আমি ফেসবুক চালাতে পারছি না। আরে রণজিৎ, গ্রামে এরকম একটু হয়। একটু এটা একটু বলছিস তুই? পুরো টাওয়ারটাই উড়ে যাচ্ছে কখনো কখনো। আরে রাগ করিস না, রাগ করিস না। তখন হঠাৎ করেই ইলেকট্রিসিটি চলে যায়। হই নাও, নেটওয়ার্ক ছিল না, এটা কি কম ছিল? তার উপর কারেন্টটাকেও যেতে হলো। প্রকাশ কিছু বলে না, শুধু রণজিতের গজগজ শুনে মুচকি মুচকি হাসে। আরে রাগ হচ্ছে আমার, আর তুই হাসছিস? পটাশ করে রণজিৎ নিজের গালে নিজেই চড় মারে। এ কি হলো আমার উপর রাগ করে? তুই নিজের গালে নিজেই চড় মারছিস কেন? তোর ওপর রাগ হলে আমি নিজের গালে কেন, তোর পাছায় লাথি মারবো। গালে মশা বসেছিল, তাই মারতে গেলাম, কিন্তু পালালো। সব দিকে জ্বালা, ঝুমঝুম করে বৃষ্টিও হচ্ছে। ওদিকে তিথিয়াটা একা একা কি করছে কে জানে। তখনই ঠক ঠক করে দরজায় কে যেন একজন কড়া নাড়ল। কে? আগে দাদাবাবু, ওই দরজাটা খোলেন, মুই বলতাছি নিতাই। ও নিতাই, হ্যাঁ কি দরকার বলো। দাদাবাবু গো, ভয় করতেছে, দরজাটা খোলেন বলতাছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলছি। প্রকাশ গিয়ে দরজা খুলে দেয়। নিতাই হাতে একটা জ্বলন্ত মোমবাতি আর কিছু জিনিস নিয়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করে। দেখে বোঝাই যাচ্ছিল বেচারা অন্ধকারে ভয় পেয়েছে। হ্যাঁ এই নিন দাদাবাবু, আপনাকে লগেই হাত পাকা মোমবাতি আর দেশলাই আনছি। আমি মোমবাতি জ্বালাই দিয়া আর এই মশারিটা খাটাই দেয়া যাতাছি। হ্যাঁ, আর চিন্তা করেন না, দিদিমণির ঘরটায় মই গেছিলাম, ওনারও আমি এসব দিয়া টয়ছি। কথাটা শুনে রণজিৎ ও প্রকাশ একটু চিন্তামুক্ত হয়। কি ব্যাপার, এত ভয় কেন নিতাই? কোনো ভূতের সঙ্গে দেখা হয়ে গেল নাকি? না দাদাবাবু, তবে মনটা বড় কু ডাকতেছে। এমন রাইতে তো কেউ না কেউ খুন হইয়া যায় ওই পত্নীর হাতে। অবশ্য এটাকে খুন কয় নাই, কি জানি বাবু, আজ হয়তো কারো নসিবে পত্নীর হাতে শিকার হওয়া লেখা আছে। অন্যদিকে অন্ধকারে একজন ভ্যান নিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে নিজের গন্তব্যস্থলে যাচ্ছিল। ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে অন্ধকার পথ, বেশ গা ছমছমে এক আবহাওয়া, যেন প্রকৃতি গা ঢাকা দিয়েছে কোনো কালো চাদরে। সারা পথে কোনো মানুষের অস্তিত্ব পর্যন্ত নেই। হঠাৎ একটা ছুম ছুম ঘুমুরের শব্দ লোকটির কানে ভেসে আসে। সঙ্গে সঙ্গে লোকটির গা ঠান্ডা হয়ে যায়। ভয়ে লোকটির হাত কাঁপতে থাকে। লোকটি যেন আর কিছুতেই ভ্যান এগোতে পারে না। লোকটি ভ্যান দাঁড় করিয়ে একটা বিড়ি জ্বালাতে চায়। তারপর লোকটি বিড়ি টানতে টানতে ভ্যান চালানো শুরু করে খুব ভয়ে ভয়ে। আবার একটা সুন্দর ঘ্রাণ লোকটির নাকে আসে। আরে এটা তো কামিনী ফুলের গন্ধ লাগতেছে। শুনেছি ও যখন আইসে তখন এমন কামিনী ফুলের গন্ধ আর ঘুমুরের আওয়াজ পাওয়া যায়। তার মানে কি ওর আজকে শিকার আমি হইব? কথাটি ভাবতে ভাবতেই লোকটির বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে ওঠে। লোকটি আরো জোরে ভ্যান টানতে শুরু করে। হঠাৎ একটা শব্দ লোকটির কানে ভেসে আসে।
একটি মেয়ের গলা। মেয়েটি যেন বলছে তাকে সাহায্য করার জন্যে, এখান থেকে নিয়ে যাওয়ার জন্যে। লোকটি নিজের ভ্যান দাঁড় করালো। যতই হোক নারী কণ্ঠ বলে কথা, পুরুষ কি আর নারীর কণ্ঠ শুনে চুপ করে থাকতে পারে? আরে এই অন্ধকারে কে কথা কইতেছ? আমি এখানে, আমাকে সাহায্য করেন দয়া করে। এখন তোমারে আবার আমি কি সাহায্য করবো কত? আপনার ভ্যানে করে আমাকে আমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসেন। কোন পানে তোমার বাসা? ওই তো ওইদিকে। হাত বাড়িয়ে মেয়েটি ইশারা করলো ডান দিকে, যেদিক থেকে ভ্যানওয়ালা আসছে সেদিকে। আরে আমি তো ওদিক থেকে আইতাছি, আবার কেমনে যামু? দয়া করে আমায় নিয়ে চলেন বাড়িতে, অসুস্থ বাবা মা আছে। যতই হোক একটা মেয়ে, তাই লোকটি আর না বলতে পারে না। তুলে নিল মেয়েটিকে সে ভ্যানে। ভ্যানের উপরে চড়ে বসলো মেয়েটি। ভ্যানের সামনে মেয়েটি চুপচাপ বসলো। বৃষ্টিতে সব ভিজলেও মেয়েটি যেন একেবারেই শুকনো। আচ্ছা, তুমি এখানে এই জল বৃষ্টির রাইতে একা একা কি করতাছিলা শুনি? আপনাকে তো আমি ভাড়া দেব, তবে এত প্রশ্ন কেন? ভ্যানওয়ালা একেবারে চুপ হয়ে যায়। ভ্যানওয়ালার নাকে আরো গাঢ় গন্ধটা ভেসে আসে, সেই কামিনী ফুলের গন্ধ। শোনো, তুমি কোনো ফুলের গন্ধ পাইতাছ? হ্যাঁ, পাচ্ছি মৃত্যুর গন্ধ। মানে কি কইতাছ তুমি? মেয়েটি হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। আরে মানে হচ্ছে কেউ মারা গেলে ধূপ ধুনো আরো কত কিছু দেয় মরার গায়ে, তখন যেমন গন্ধ বের হয় ঠিক তেমন গন্ধ পাচ্ছি। ওই দেখো সামনে শ্মশান আছে, তাই এমন গন্ধ পাচ্ছি। ও, তুমি তো মোর ভয় পাইয়া দিছিলা। আচ্ছা, এত ভয় কেন পাচ্ছ তুমি? তুমি কি জানো না নাকি এখানে কি থাকে? কি থাকে? আরে পেতনির কথা হক করলে জানে, আর তুমি জানো নাই? জানি তো, তার সঙ্গে আমার দেখাও হয়েছিল। কি কয়তাছ? এইসব তো মাইয়া গো দেখা দেয় নাই, খোলা গো সামনে আছে। আরে মজা করছি। আরে দাঁড়ান দাঁড়ান, এইটা আমার বাড়ি। মেয়েটি একটি বাড়ির দিকে হাত বাড়িয়ে দেখালো। ভ্যানটা গিয়ে সেই বাড়ির সামনে দাঁড়ায়। আপনি তো ভিজে গেছেন পুরো, আসুন আমার বাড়িতে এসে মাথাটা একটু মুছে নেবেন। মেয়েটির নেশা জাগানো রূপ ভ্যানওয়ালাটির মধ্যে লিপ্সার জাগরণ ঘটায় এবং মেয়েটির পেছনে পেছনে সেও তার বাড়ির ভেতরে চলে যায়। ঘরে ঢুকে মেয়েটি দরজা বন্ধ করে দেয়। ঘর ভরে ওঠে কামিনী ফুলের গন্ধে। সেই গন্ধ যেন নেশা ধরিয়ে দেয়। ভ্যানওয়ালাটি মেয়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার লাস্যময়ী শরীরের প্রত্যেকটা অঙ্গ সে তার কামনার দৃষ্টি দিয়ে গিলতে থাকে। মেয়েটি নানান ভঙ্গিতে ভ্যানওয়ালাটিকে নিজের প্রতি আকৃষ্ট করে নিজের দিকে টানতে চায়। ভ্যানওয়ালা আর নিজেকে সামলাতে না পেরে কামনার স্রোতে ভেসে যায়। এরপর দুজনে তলিয়ে যায় কামের এক অতল সাগরে। নিশ্চুপ নিঝুম রাত খান খান করে ধ্বনিত হতে থাকে পরিতৃপ্তির চিৎকার। রাত গড়িয়ে দিন হয়। প্রকাশ রণজিৎ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। হঠাৎ নিতাই ছুটে আসে প্রকাশের কাছে। বাবু, বাবু কি হয়েছে জানেন? হ্যাঁ, আপনি তো মোর কথা বিশ্বাস করেন না। দেখবেন চলেন, ওই পত্নী আবারও স্বীকার করছে। কাল কইলাম মোর মন বলতাছে স্বীকার কেউ হইব, হইল তো মিলল তো মোর কথা। কি? কে মেরেছে? ওই ওই পুকুর পাড়ে লাশটা পইরা আছে। রণজিৎ, যাবি দেখতে? হ্যাঁ চল। রণজিৎ, প্রকাশ, তিথিয়া ও নিতাই ছুটে যায় পাশের পাড়ার পুকুর পাড়ে। লাশটা পড়ে আছে অনেকক্ষণ। লাশটির মুখ দেখা যাচ্ছে না, যেহেতু লাশটি উপুর হয়ে পড়ে আছে। হাত বাড়িয়ে দেখায় নিতাই। দেন বাবু দেন, ওই লাশটা ওইখানে পইরা আছে। আরে এই লাশটার মুখ তো দেখাই যাচ্ছে না, বলল রণজিৎ। হ দাদা বাবু, সকাল থেকে এইভাবেই পইরা আছে লাশটা।
ওই বাড়ির লোকটা সকালে পুকুরে মুখ ধুইতে আইছে, লাশটাকে দেখছে। হ্যাঁ নিতাই, পুলিশকে খবর দেওয়া হয়নি? হ দাদাবাবু, হয়েছে হয়েছে, পুলিশ এক্ষুনি আইয়া পড়ছে বলে। পুলিশ এসেও বা কি করবে? সেই তো কিছুদিন বাদে পেতনির কথা বলে কেসটা বন্ধ করে দেবে। কি একরকম তো হয় প্রত্যেকবারই নিতাই। নিতাই রণজিৎকে কিছুই উত্তর দেয় না। দাদাবাবু চলেন, এখন বাড়ি চলেন। আরে দূর নিতাই, বাড়ি যাব না, মানে লাশের মুখ না দেখে বাড়ি চলে যাব। প্রকাশের কথা বলা শেষ হতেই পুলিশের একটা গাড়ি এসে দাঁড়ায় পুকুর পাড়ে। গাড়ি থেকে নামে 3 জন পুলিশ, তার মধ্যে একজন মহিলা পুলিশও ছিল। মহিলাটি ইন্সপেক্টর রুচিতা সেন। ইন্সপেক্টর রুচিতা সেন এই গ্রামে নতুন চাকরি করতে এসেছে শহর থেকে। সে অবশ্য এই গ্রামের পেতনির ব্যাপারে সব শুনে নিয়েছে, কিছুই তার অজানা না। তবে সেও রণজিতের মতো এসব পেতনি টেতনিতে বিশ্বাস করে না, শহরের কিনা তাই। ইন্সপেক্টর রুচিতা সেনকে দেখে ভ্রু কচকালো রণজিৎ। প্রকাশ, স্মার্ট ইন্সপেক্টর আছে দেখছি এ গায়ে। হ্যাঁ ভাই রণ, তাই তো দেখছি। এই নিতাই, এই ইন্সপেক্টরটা কি আমাদের গ্রামের? প্রকাশের কথা শেষ না হতে দিয়ে নিতাই বলল, হ দাদাবাবু, ইনি ওই নতুন ইন্সপেক্টর, কাল জয়েন করছে এই থানায়। আবারও ভ্রুটা উঁচু করে রণজিৎ বলল, ও বাবা, তুমি তো সব জানতা দেখছি। একটুই খোঁজ রাখতে হয় দাদাবাবু। পুলিশ এসে লাশটাকে পুকুর পাড় থেকে উপরে তুলল। এবার লাশটা চিৎ করে রাখা আছে, লাশের মুখ দেখা যাচ্ছে। রুচিতা গম্ভীর গলায় বলল, যাতে লাশটি দেখে কেউ চিনতে পারে কিনা। লাশের মুখ দেখে হঠাৎ তিথিয়া বলে উঠল, আরে আরে, এটা তো কালকের রাতে সেই ভ্যানোলা যার ভ্যানে কাল আমরা এলাম। কথাটা শুনে রণজিৎ ও প্রকাশ ভালো করে লাশটির মুখ দেখে। অবাক হয়ে রণ বলল, আরে হ্যাঁ, এ তো সেই চৌকিপাল। আরে চুপ, দুজন আসতে বল, কেউ শুনে নিলে আমরা আবার ফেসে যেতে পারি। প্রকাশ দুজনকে চুপ করিয়ে দেয়। তবে আতঙ্কিত হয়ে তিথিয়ার বলা কথাগুলো কান এড়ায়নি ইন্সপেক্টর রুচিতা সেনের। ওদের থেকে কিছুটা দূরে থাকলেও ওনার কানে ঠিক কথাগুলো এসেছেন। এই, তুমি কি কিছু জানো এই লাশের ব্যাপারে? বলেই তিথিয়ার কাছে আসে রুচিতা সেন। দুজনকে সরিয়ে প্রকাশ বলল, না ম্যাডাম, আমরা কিছু জানি না। তোমাকে জিজ্ঞাসা করেছি আমি, যাকে জিজ্ঞাসা করেছি সে কি কথা বলতে পারে না নাকি? এবার ঠান্ডা মাথায় তিথিয়া বলল, না ম্যাডাম, আমি কিছু জানি না। আমরা তো সবে কাল এই গ্রামে ঘুরতে এসেছি। তবে যে আমি স্পষ্ট শুনলাম যে তুমি বলছো এই সেই ভ্যানওয়ালা, আরো কত কি, সোজা সোজা বলবে নাকি? না না ম্যাডাম, তেমন কিচ্ছু না। আমরা কাল এনার ভ্যানে এসেছিলাম, সেটাই বলছিলাম, আর কিচ্ছু না। কাল ওই কথাটা শেষ করার আগেই ইন্সপেক্টরের ফোনটা বেজে ওঠে। তাই আর রুচিতা সেন কিছু জিজ্ঞেস করতে পারেন না। ঠিক আছে, তোমাদের ঠিকানাটা দিয়ে যাও, তোমাদের সঙ্গে পরে কথা বলে নেব। আর হ্যাঁ, থানার অর্ডার না নিয়ে এই গ্রাম ছেড়ে তোমরা কোথাও যাবে না, ওকে? এই বলে ফোনটা ধরে কথা বলতে বলতে গাড়িতে গিয়ে বসে ইন্সপেক্টর। ওরা সবাই ঘাড় নাড়িয়ে হ্যাঁ সম্বোধন জানালো। ঠিকানা নিতে এক হাবিলদার আসে, ঠিকানা নেয়। এরপর ওরা বাড়ি চলে আসে। কেন বলতো শুধু শুধু মুখ খুলতে গেলি তিতিয়া? গেলি তো ফেঁসে। এবার এই পুলিশের চক্করে পড়ে গেলাম। শোনো রণ, আমি কি বুঝতে পেরেছি নাকি যে ওই ইন্সপেক্টরটার কান খরগোশের মতো, সব শুনে নেবে? আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দে। চল রণ, চল তিথি, চল। নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। এখন শুনছেন শামীমা ঢালির কলমে রাজনন্দিনীর অভিশাপের প্রথম পর্ব। তা গল্পটা কেমন লাগছে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ও এখনও সাবস্ক্রাইব করেননি? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এই ধরনের গল্পের আপডেটস সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। শুনতে থাকুন পরবর্তী অংশ, শামীমা ঢালির কলমে রাজনন্দিনীর অভিশাপ।
তিনজন সকালে খাওয়া দাওয়া সারল। খেয়ে দিয়ে তিনজন নিতাইকে নিয়ে ঘুরতে যাবে ভাবে। জামার বোতাম লাগাতে লাগাতে প্রকাশ নিতাইকে চিৎকার করে ডাকে ওর ঘরে। নিতাই, ও নিতাই, কোথায় গেলে? একটু আমার রুম থেকে ঘুরে যাও দেখি। রান্নাঘর থেকে নিতাইও চিৎকার দিয়ে বলে। আগে দাদাবাবু আইতাছি, খারান খারান। হুড়মুড় করে নিতাই নিচে থেকে উপরে প্রকাশের ঘরে চলে আসে। হ্যাঁ বলেন দাদাবাবু। সব বলতেছি, আরে সরি, সব বলছি, দাঁড়াও। আরে না না, বলতে সেটাই ঠিক ছিল। উফ রণ, ভুল হতেই পারে। উফ, না না প্রকাশ, ওটা কোনো ভুল না, ওটা শিক্ষা। কি বলতো, তুই বুঝতে পারছিস না, তুই নতুন ভাষা শিখেছিস, নিতাইয়ের ভাষা। আবারও রণজিৎ হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে। নে নে নে, হয়ে গেছে তো। কি হয়েছে তোর, আবার হয় না নাকি? উফ, কি ব্যাপার মানিক, কি হয়েছে? আজকে আবার আমার পিছু ছেড়ে রণ কার পেছনে লাগতে শুরু করলো? দেখ এই রণ, আমার পেছনে লাগতে শুরু করিস না আজ। নে নে, আর লাগবো না। যে কারণে নিতাইকে ডাকলি কথাটা শেষ কর এবার। হ্যাঁ নিতাই, আজ আমাদের সঙ্গে তুমি একটু গ্রামে বেরোবে, আমাদের সব কিছু ঘুরিয়ে দেখাবে। কোন ছোটবেলায় গ্রামে ঘুরে ঘুরে খেলতাম, এখন বুঝি সব পাল্টে গেছে। হ্যাঁ দাদাবাবু, তা আগের চাইতে একটু তো পাল্টাইছে। হ্যাঁ, আগেরবার ঠাম্মা মারা যাওয়াতে এসেছিলাম বটে, কিন্তু থাকা হয়নি আর ঘোরাও তো হয়নি। ঠিক আছে দাদাবাবু, আজকে আপনাগো সবাইরে গ্রাম ঘোরাইমু। তিথিয়া বাচ্চাদের মতো লাফিয়ে উঠল। ইয়ে, তার মানে আমরা ঘুরতে যাচ্ছি এখন? হ্যাঁ যাব, যদি আপনি আপনার মেকআপটা একটু তাড়াতাড়ি করে নেন। এই শোন রণ, আমার পিছনে লাগবি না একদম। তোর পিছনে কোথায় লাগছি আমি? আমি তো সামনে থেকে লাগছি। তিথিয়া রণজিতের দিকে ভ্রু উঁচু করে তাকিয়ে থাকে। নিতাই আর প্রকাশ ওদেরকে দেখে বেশ মজাও নিচ্ছিল। তিথিয়ার তাকানোর অঙ্গভঙ্গি দেখে রণজিৎ চুপ করে গেল ও প্রকাশ হ্যাঁ করে হেসে উঠল। তিথিয়া রাগটা এবার প্রকাশকে দেখালো। প্রকাশ একেবারে চুপ হয়ে যায়। চুপ থাকতে থাকতে নিতাই বলে ফেলে, দিদিমণি, আপনার আর মেকআপ লাগবো না, আপনি তো এমনিতেই অনেক সুন্দর। যাই হোক নিতাই, তুমি তো বুঝলে যে আমি এমনিতেই সুন্দর। হাসতে হাসতে রণজিৎ বলল, আরে না নিতাই, তুমি কিছু জানো না। আসলে বিনা মেকআপের মুখ দেখো নিতাই, এমন বলছো। আসলে তিথি বাড়িতেও 2 কেজি করে আটা ময়দা মেখে ঘোরে, তাই তুমি ভাবছো যে ওরকে এরকম দেখতে। ওর বিনা মেকআপের মুখ দেখলে তুমি ভয় অজ্ঞান হয়ে যেতে পারো। রণজিতের কথা শুনে এবার প্রকাশের সঙ্গে নিতাইও ঠিক করে হেসে ফেলে। তিথিয়া আরো রেগে গিয়ে বলে, তার মানে কি বলতে চাইছিস তুই, আমি সুন্দরী নই? না না, সুন্দরী নোস কে বললো? সুন্দরী তুই, আলবাত সুন্দরী। হ্যাঁ, তুই হলি ময়দা সুন্দরী। কি? তিথিয়া আরো রেগে যায় রণজিতের উপর। কুরুক্ষেত্র শুরু হওয়ার আগে প্রকাশ দুজনের মধ্যে এসে বলে ওঠে, আচ্ছা 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 বাবা, এবার রেহাই দে, হয়েছে অনেক কি হয়েছে। রাগ ঝাল এবার একটু বন্ধ কর, চল যাবো। আর তুইয়া, তুই মেকআপটা করে নে, বেরোবো আমরা। আমি মেকআপ করব না, এইভাবেই যাবো, চল। হ্যাঁ এই চলেন দাদাবাবু, চলেন চলেন দিদিমণি। ওরা তিনজন আর নিতাই মিলে বাড়ির থেকে বেরুতে যাবেই তখনই ওদের সামনে চলে আসে এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক। আনুমানিক 65 বছর বয়স হবে এই ভদ্রলোকের। এই বড় বাড়ির কর্তার নাম প্রতাপবাবু। বেশ লম্বা চওড়া ফর্সা প্রতাপবাবু। গায়ে সাদা ধুতি পাঞ্জাবি ও কালো কোট, পায়ে জমিদারদের মতো জুতো, চোখে একটা মোটা পাওয়ারের চশমা, চুল দাঁড়িতে হালকা হালকা পাক ধরেছে বটে, এবং শরীরের দিক থেকে দাদু একেবারেই ফিট। আরে দাদু যে, দাদু কেমন আছো? বলেই প্রকাশ একটা প্রণাম করলো প্রতাপবাবুকে। আশীর্বাদ হিসাবে প্রতাপবাবু প্রকাশের মাথার উপরে হাত রাখে। প্রতাপবাবু চোখের চশমাটা একটু ভালো করে নড়িয়ে চড়িয়ে বলল, কে বাবা, প্রকাশ নাকি? হ্যাঁ দাদু, আমি প্রকাশ। কখন এলে বাবা? কাল এসছি। কি কাল এসছিস আর আমাকে কেউ খবর দেয়নি? গম্ভীরভাবে প্রতাপবাবু নিতাইকে বলল, এই কি রে নিতাই, আমাকে তোরা খবর দিসনি কেন রে? কাল তো আমার দাদু ভাই এসেছে, আমার বংশের প্রদীপ। দাদু, ওর কোনো দোষ নেই, আমি ওকে বলতে বারণ করেছিলাম তোমাকে খবর না দিতে, কারণ তুমি তো অনেক কাজে ব্যস্ত ছিলে, তাই আর। এই দাদু ভাই, বুকে আসো। বলেই প্রতাপবাবু
প্রকাশকে বুকে জড়িয়ে ধরল। তো দাদু ভাই, কোথায় যাওয়া হচ্ছে? দাদু ওই প্রথম, আচ্ছা দাদু প্রথমে আলাপ করো। এ আমার বন্ধু রণজিৎ, আর এই তিথিয়া কলকাতা থেকে আমার সঙ্গে এখানে ঘুরতে এসছে। আচ্ছা, ঘুরতে এসেছে তা তো বেশ ভালো কথা। রণজিৎ ও তিথিয়া গিয়েও দাদুকে প্রণাম করে। সুখী হও বাবা, মা সুখী হও। বাহ, নাতনিটা তো ভারী মিষ্টি দেখতে। তো কি নাম তোমার নাতনি? দাদু, আমার নাম তিথিয়া। আর নাতি, তোমার নামটা যেন কি? রণজিৎ। বাহ বাহ, দুজনের ভারী মিষ্টি নাম। তা বললে না তো তোমরা কোথায় যাচ্ছিলে? দাদু আমরা বেরোতেই যাচ্ছিলাম, আর তখন তুমি চলে এলে। বলল প্রকাশ। যাও দাদু ভাই, যাও, বেরিয়ে এসো। তবে নিতাই, ওদেরকে প্রাসাদের দিকটায় নিয়ে যাবি না কিন্তু। মাথা নাড়িয়ে নিতাই বলল, আগে কর্তাবাবু, আমি জানি আমি নিয়ে যাব নদীর পানে, আপনি নিশ্চিন্ত থাকেন। মাথা নাড়িয়ে দেয় প্রতাপ বাবু। তিনজন আবার রওনা দিল বেরোতে যাওয়ার জন্যে। পিছন থেকে দাদু হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলে, দুগ্গা দুগ্গা। তিনজন নানান জায়গায় সারাদিন ঘুরে নদীর পাড়ের কাছ থেকে ফেরার সময় হঠাৎ তিথিয়া বায়না ধরে, আমি ওই প্রাসাদের সামনে যেতে চাই, যেখানে দাদু নিয়ে যেতে মানা করেছেন। না না দিদিমণি, এমন কথা কইবেন না, আমি পারবো ক্লাই ওদিক পানে লইয়া যাইতে। এবার প্রকাশও সাথ দেয় তিথিয়ার সঙ্গে। আরে দাদু জানতে পারবে না, তুমি নিয়ে চলো আমাদেরকে। আমায় ক্ষমা করবেন দাদাবাবু। রণজিৎ প্যাকেট থেকে 500 টাকার নোট বার করে নিতাইয়ের সামনে ধরে। এবার নিয়ে যাবে তো নিতাই? 500 টাকার নোট দেখে নিতাই আর কিছু বলতে পারে না। নিতাইয়ের কাছেই 500 টাকাটা অনেক। ঠিক আছে, চলেন, লইয়া যাইতেছি। 500 টাকা নিতাই পকেটে পুরে প্রাসাদের দিকে হাঁটা শুরু করে। তিনজন প্রাসাদের সামনে পৌঁছে যায়। প্রাসাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে তিথিয়া। বলে ওঠে, ও নাইস, বড় প্রাসাদটা, এত পুরাতন, কিন্তু এখনো এত সুন্দর। এটা আমি ভেতরে ঢুকবো প্রাসাদের। আরে না দিদিমণি, হ্যাঁ দয়া করে এমন করবেন লাই, কিছু হয়ে গেলে মোর গর্দান লয়ে নেবে কর্তাবাবু। ওরে বাবা, আপনারা এখানে আইতে চাইছিলেন, আমি আনছি, হ্যাঁ দয়া করে ভেতরে যাবেন না। এবার নিতাই ওর কথা রাখে, কিন্তু এত সহজে কথা শোনার মতো মানুষ ওই তিন মূর্তি না। ওদের মুখ চাওয়া চাবিতে আর মুখের মুচকি হাসি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনজনের মনে কিছু একটা চলছে, যেটা নিতাইয়ের বোঝার সাধ্য নেই। তিথিয়া প্রাসাদটা দেখে মহা আনন্দের ছবি তুলতে শুরু করে। কিছুক্ষণ পর বাধ্য ছেলের মতো নিতাইয়ের কথাতে ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে ঢুকতেই তিনজন বাড়িতে ইন্সপেক্টর রুচিতা সেন ও দুই চাঙ্গুপাঙ্গু হাবেলদার এসেছে। প্রকাশ দাদুর পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে বলে, আরে ম্যাডাম আপনি? হ্যাঁ আমি। খুব অবাক হলে যে? আরে না ম্যাডাম, অবাক হব কেন? ও ভালো, এবার আমার উত্তরটা দাও তো। সকালের লাশটার নাম কি, আর ওকে তোমরা কি করে চেনো? আসলে ম্যাম আমরা চিনি বলতে, ওই আগের দিন রাতে আমরা কলকাতা থেকে এখানে আসি ওনারই ভ্যানে করেই। ওনার নাম চৌকিপাল, আর এর থেকে বেশি কিছু আমরা জানি না। সব ঘটনা প্রকাশ খুলে বলে। পুলিশ চলে যায়। এবারের মতো এই পর্যন্ত। পুলিশ আবারও আসতে পারে। পুলিশের সন্দেহ করা ছাড়া আর তো কোনো কাজ নেই। তিনজন রাতে একসঙ্গে একটা ঘরে আড্ডা মারছিল। তখন ওরা নিতাইকে ডাকে ওদের ঘরে চা দেওয়ার জন্যে। নিতাই চা নিয়ে আসে। দাদাবাবু, দিদিমণি, ভাই চা খাই গেলেন, নইলে ঠান্ডা হয়ে যাবে যে। চায়ের কাপটা তুলে চুমুক দিয়ে তিথিয়া বলে, নিতাই, কোথায় যাও, এখানে বসো। আগে হ্যাঁ দিদিমণি বলেন। আরে আগে বসো তো বলছি। রণজিৎ আর প্রকাশ দুজন দুজনের মুখ চাচাই করে, কারণ ওরা তিথিয়ার মাথায় কি চলছে বুঝতে পারে না। নিতাই, ওই চেয়ারটা নিয়ে এসো, এখানে বসো। নিতাই তাই করে। বলছি নিতাই, তোমার এখানে নাকি পেতনি আছে, তা পেতনি, ওই রাজপ্রাসাদ সব কিছুর গল্প একটু শোনাও না। মানে পেতনি কোথা থেকে এলো, আর দাদু কেন এই প্রাসাদ নিয়ে যেতে মানা করলেন? দিদিমণি, সে অনেক বড় গল্প আছে, তা সব মোর তো জানালাই বটে, কিন্তু ওই কিছু কিছু বাপ দাদার কাছে শুনছি। ওই প্রাসাদের রাজা ছিলেন রুদ্রদেব।
তার 2 কন্যা ছিলেন। বড় আদর করে তাদের নাম রেখেছিলেন এই নিজের নামের ওই অক্ষরে র দিয়ে। বড় কন্যার নাম দিয়েছিলেন রাজনন্দিনী, আর ছোট কন্যার নাম দিয়েছিলেন রুদ্রাক্ষিণী। শুনেছি এই রুদ্রাক্ষিণী হলো ওই পেতনি যে রাতের অন্ধকারে সবাইকে মাইটা ফেলে। তিথিয়া মন দিয়ে গল্প শুনছিল। হঠাৎ নিতাইয়ের গল্প বলতে বলতে থেমে যাওয়াতে তিথিয়া প্রশ্ন করে, কিন্তু রুদ্রাক্ষিণী এমন কেন করেনি তাই? অভিশাপ, অভিশাপে এমন করে। রুদ্রাক্ষিণীর বড় দিদি রাজনন্দিনী অভিশাপ দিয়েছিলেন ওনাকে, যুগ যুগ হইবে সে মরছে কিন্তু এখনো পর্যন্ত সে শান্তি পাইলাই। আর জানিও না শান্তি পাবে কিনা। কিন্তু কি কারণে অভিশাপ দিয়েছিলেন নিজের বোনকে? আর কি অভিশাপ দিলেন যে এমন হলো রুদ্রাক্ষিণীর সঙ্গে? নিতাই বলতে যাবে তখনই হঠাৎ রণজিৎ হেসে উঠল। পেতনির অভিশাপ কি এসব? হ্যাঁ, এগুলো ফিল্মে হয়, রিয়েলিটিতে নয়। তিথিয়া রেগে গিয়ে বলল, উফ রণ, তুই কি একটু মুখ বন্ধ করে থাকতে পারিস না? হ্যাঁ, এতক্ষণ মুখ বন্ধ করে ছিলাম বলেই তো নিতাইয়ের এই বাংলা সিনেমার ভূতের গল্পগুলো শুনতে পারছিলাম। আর তুই পেতনি আর এক পেতনির গল্প মন দিয়ে শুনছিলি। তিথিয়া রণজিতের উপরে মুখ ভেঙচিয়ে চলে যায় নিজের ঘরে। নিতাই তখনও ওখানেই বসেছিল। নিতাই, যাও যাও যাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, যাও। প্রকাশের কথা মতো নিতাইও চলে যায় নিজের ঘরে। প্রায় 1 সপ্তাহ হয়ে যায় ওরা গ্রামে এসে রয়েছে। পুরো পরিবারের মানুষের সঙ্গে বেশ ভাব হয়ে যায় রণজিৎ ও তিথিয়ার, বিশেষ করে দাদুর সঙ্গে। একদিন তিথিয়া দাদুর কাছে আবদার করে বসে, দাদু, আমাকে রাজবাড়ির গল্প শোনাও না, রাজা, রাজকন্যা আর ওই পেতনির। রাজবাড়ির কথা শুনে দাদুর মুখটা যেন কেমন একটা হয়ে যায়। দিদি ভাই, ওসব কথা তোমার মুখে না আসাই ভালো। তুমি শুধু এটুকু জেনে রাখো যে রাজবাড়ি রাজনন্দিনী কেল্লা আর এক জায়গায় আছে, তার নাম নাই বা বললাম। এই 3 জায়গা থেকে দূরে থাকতে হবে সব সময়, বুঝলে? এই 3 জায়গায় বিপদ আছে। সেদিন খাওয়া দাওয়া শেষ করে তিথিয়া নিজের রুমে যাচ্ছিল। পেছন থেকে ওকে রণজিৎ ডাকে, তিথিয়া দাঁড়া। কিছু বলবি? হ্যাঁ বলবো। কি বলবি বল। প্রকাশ রণকে চুপ করিয়ে নিজে বলতে শুরু করে, বলছি, তোর এই ব্যাপারে এত ইন্টারেস্ট কিসের বলতো? কোন ব্যাপার? এই প্রাসাদ, এই যাবতীয় যা যা ওই পেতনির সঙ্গে জড়িত আছে বলে সবাই মনে করে। আর তুই ওই দিনের পর থেকে কেমন যেন পাল্টে গেছিস। বেশিরভাগ সময় কি যেন ভাবিস, বারবার প্রাসাদের দিকে আর ওই পতিতালয়ের দিকে বারবার ছবি দেখিস। কি ব্যাপার বলতো? ঘটনা চলে যায় কিছুদিন আগে, যেদিন 3 মূর্তি রাজপ্রাসাদ দেখতে যায় নিতাইয়ের সঙ্গে। সেদিন রণজিৎ হেসে রাজবাড়ির গল্পটা উড়িয়ে দিলেও তিথিয়ার মন থেকে কিছুতেই ওড়াতে পারেনি। পরদিন 3 মূর্তি ঠিক করে পাশের নদীতে গিয়ে স্নান করবে। যা ভাবনা তাই কাজ। কথা মতো 3 জন বেরিয়ে গেল নদীতে স্নান করার জন্যে। এবারে আর ওদের সঙ্গে নেই নিতাই। 3 জন নদীর তীরে সাঁতরাচ্ছিল, অনেক মজাও করছিল। তখনই একজন ভরসা, বেশ লম্বা রোগা ছেলে নদীতে স্নান করতে আসে। গা ভর্তি তেল মাখা ছেলেটি দেখে শান্তশিষ্ট বলে মনে হচ্ছে। সে তার নিজের মতো স্নান করতে নদীতে নামে। অনেকক্ষণ স্নান হয়েছে 3 জনেরই। তাই তিথিয়া বলে, প্রকাশ, রণ, এবার ওঠো, অনেকক্ষণ হলো তো এসেছি। তোর বাড়িতে চিন্তা করবে নয়তো এবার। প্রকাশের নাম শুনে ছেলেটি এবার প্রকাশের দিকে তাকায়। ছেলেটি বলল, আরে প্রকাশ, তুই গ্রামে কবে এসেছিস? প্রকাশ ছেলেটিকে চিনতে পারে না। আরে এই 1 সপ্তাহ হচ্ছে এসেছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে আমি গৌরব, ভুলে গেলি আমাকে? ছোটবেলায় একই সঙ্গে খেলতাম। ও তুই? কিন্তু আমাকে কেমন করে চিনলি তুই? ওই ম্যাডাম যে তোর নাম ধরে ডাকলো, তোর দিকে তাকালাম, তখন তোর কপালের জন্মদাগটা দেখলাম। আমি বুঝতে পারলাম তুই সেই বন্ধু আমার। তুই তো আমাদের ভুলেই গেছিস দেখছি। আরে বাদ দে সেসব, বল কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। এরা কারা? প্রকাশ নদীর তীরে দাঁড়িয়ে গৌরবের সঙ্গে তিথিয়া ও রণজিতের আলাপ করিয়ে দিল। আচ্ছা বন্ধু, এখন আসি, আবার দেখা হবে।
তাহলে চলে আয় না বিকেলে সেই বাগানে, রস খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হচ্ছে। বিকালে 3 বন্ধু মিলে একটা বাগানে যায় গৌরবের সঙ্গে দেখা করতে। রস খায়, গাছের অনেক ফল খায়, অনেক গল্পও করে। গল্পে গল্পে রাজবাড়ি নিয়ে কথা ওঠে। তিথিয়া নিতাইয়ের বলা পেতনির কথা ও রাজবাড়ি নিয়ে বলা কথাগুলো সব গৌরবকে বলে। আচ্ছা গৌরব, এগুলো কি সত্যি নাকি মন গড়া? গৌরব বলে, সত্যি, একদম সত্যি ম্যাডাম। তবে হ্যাঁ, পেতনি শুধু ওই রাজবাড়ির সঙ্গে জড়িত নেই, তার সঙ্গে রাজনন্দিনীর কেল্লা আর ওই পতিতালয়ের কুটিরটাও আছে। এই পেতনির ভয় ওই 3 জায়গাতেই আছে। কিন্তু কেন? কারণ এই 3 জায়গা এই পেতনির সঙ্গে জড়িত ছিল কোনোভাবে। রণজিৎ মুচকি হেসে বলে। হ্যাঁ তাই? তা আমাকে একদিন দেখাও না ওই পেতনি। তিথিয়া রণজিৎকে ধমক দেয়। রণ, তো সবটাতেই মজা, তাই না? তিথিয়ার বকা দেওয়া শেষ হলে গৌরব বলল, আরে এমন বলেন না, ওই পেতনির সাথে দেখা হওয়ার অর্থ হচ্ছে মৃত্যু, আর মৃত্যুর সঙ্গে দেখা করতে কেউই চায় না। ভ্রু উঁচু করে রণজিৎ বলল, খুব সুন্দর করে কথা বলো তুমি, গ্রামের মনেই হয় না। আমি বাইরে বাইরেই কাজ করি, তাই বছরের পর বছর আমাকে বাইরেই কাটাতে হয়, তাই একটু পাল্টেছি আর কি। তবে ভূত বলে যে কিছুই নেই, এই ধারণাটা পাল্টাতে পারোনি এখন। গৌরব মুচকি হাসে, কিছু বলে না। প্রকাশ উৎসাহের সঙ্গে বলে, আচ্ছা ছাড়, এটা বল আমাদেরকে নিয়ে যেতে পারবি কি ওই জায়গাটায়? আর ওই রাজনন্দিনী কেল্লাতে বল আগে তুই। না বাবা না, বলতে চাই না আবার ওখানে গিয়ে। আচ্ছা ঠিক আছে গৌরব, তুই ভিতরে ঢুকিস না, আমরাই ঢুকবো, তুই শুধু ওই 2টো জায়গা আমাদের দেখিয়ে দে তো। তিতে মেতে উঠে তিথিয়া বলল, প্রকাশ, তোর কি এখানে নামে বাড়ি? তুই এখানকার কিছুই জানিস না? আরে না রে বাবা, চিনলে কি আর তোকে বলতাম নিয়ে যেতে? তুই পুরো বেকার, তোর দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে চল রওনা দেওয়া যাক। 4 জন প্রথমে রাজনন্দিনী কেল্লার সামনে যায়। যেতে যেতে অবশ্য সন্ধ্যা নেমে এসেছে। কেল্লার ভিতরে ওরা প্রবেশ করে। প্রবেশ করতে ওরা দেখে কেল্লার ভিতরটা একেবারে নতুন ঝাঁ চকচকে, যেন একেবারে নতুন তৈরি হয়েছে কেল্লাটা। কেল্লার ভেতরে সব থেকে প্রথমেই 2 বোনের একখান বড় বড় ফটো। যে ফটো দেখে সেই ফটোগুলি তিথিয়া তুলে নেয় নিজের ফোনে। ফটোগুলো দেখে তাদের বুঝতে একটুকুও দেরি হলো না যে 2 বোনের মধ্যে বড় বোন রাজনন্দিনী আর ছোট বোন রুদ্রাক্ষিণীকে স্পষ্ট বোঝা যায়। ফটোটা দেখে তিথিয়া ফটোটার কাছে গিয়ে ফটোটাতে হাত দিতে চায়। প্রকাশ তিথিয়ার হাত ধরে বলে, এই তিথি, এই কোনো জিনিসে হাত দিস না এখানে। ঠিক বলেছিস প্রকাশ, কোনো জিনিসে হাত দেওয়া না ঠিক হবে না। তবে চল একটু ভেতরের দিকে যাই, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? 3 জন মিলে একসঙ্গে পুরো রাজনন্দিনী কেল্লাটা ঘুরে দেখে। পুরো কেল্লাতে কোথাও একটুকুও ফাটা বা রং চটা নেই, পুরো ঝকঝকে তকতকে। কেল্লা বলে মনেই হচ্ছে না। এত পুরাতন এই কেল্লা যে বন্ধ পড়ে আছে তা দেখে বোঝার উপায় নেই। হঠাৎ কেল্লার একটা ঘর থেকে ঘুঙুরের শব্দ শোনা যায়। ভয়ে 3 জন সেদিকে তাকালে দেখে বন্ধ দরজার ভেতর থেকে ঘুঙুরের শব্দটা আসছে। তোতলামি করে তিথিয়া বলে, কে 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 ওখানে? দরজাটির দিকে হাঁটতে হাঁটতে রণজিৎ বলে, চল দেখা যাক ঘরের মধ্যে কি আছে। আমার আমার ভয় করছে, যদি যদি তিথি কিছু হবে না ওখানে, হয়তো বিড়াল বা পোকামাকড় কোনো জিনিসে ধাক্কা দিয়েছে, তাই হয়তো আওয়াজটা হয়েছে। রণজিৎ দরজা খুলে ঘরটিতে প্রবেশ করে। ঘরটিতে অনেক নাচের জিনিস, ঘুমুর, পোশাকও ছিল। ঘরের নানান জায়গায় জায়গায় নানান ছবি ছিল রাজনন্দিনী ও তার বোন রুদ্রাক্ষিণী। ওরা ওখান থেকে বেরিয়ে আসে এবং আবারও যায় সেই বাড়ির দিকে। আবারও গৌরব বাইরে দাঁড়ায় আর ওরা ভেতরে যায়।
ওরা ভিতরে গিয়ে দেখে কুঠি বাড়িটিকে একেবারে নতুন, যেমনটা রাজনন্দিনীর কেল্লাটা ছিল। আচ্ছা, এই রাজনন্দিনী কেল্লা আর এই কুঠি বাড়ি কিভাবে এত নতুনের মতো চকচক করতে পারে? একদম নতুনের মতো, বাইরে থেকে যেখানে একেবারে পুরাতন ভাঙা চড়া লাগছে। তিথিয়াও রণজিতের সঙ্গে সহমত হয়। হ্যাঁ 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 রণ, আমিও তাই ভাবছি রে। রণ, তিথি, আমাদের এত ভেবে লাভ আছে? আমরা আদা ব্যাপারী, জাহাজের খোঁজ নিয়ে আমাদের লাভ কি আছে? আমরা কিছুক্ষণের জন্য দেখতে এসেছি, দেখে চলে যাব। চল ভিতরে চল। তিনজন ভিতরে ছিল। হঠাৎ দুমদুম করে কুঠি বাড়ির দরজাগুলি সব একে একে বন্ধ হতে থাকে। থতমত গলায় প্রকাশ বলে ওঠে, আরে কি হচ্ছে এগুলো? প্রকাশ, ভয় পাস না, হয়তো ঝড় উঠেছে বাইরে। আরে না ভাই রণ, আমার না ভয় করছে, অন্য কিছু মনে হচ্ছে বুঝলি। হাতের টর্চটা এদিকে ওদিকে ঘোরায় রণজিৎ। প্রকাশ, তিথি কই? কি? তিথি তো এখানেই ছিল। ভাই ভাই আমার ভয় করছে, এখান থেকে চল ভাই, চল। আরে তিথিকে তো খুঁজতে হবে। হ্যাঁ তো চল না, খুঁজি। দুজনে একটু সামনে এগোতে হঠাৎ সব কিছু যেন বন্ধ হয়ে যায়। দরজা জানলা সব আগের মতো খুলে যায়। পুরো বাড়ি আবারও ঠান্ডা হয়ে যায়। টর্চের আলোতে ওরা সামনে তিথিয়াকে দেখতে পায়। টর্চের আলোতে ওরা যতটা দেখতে পাচ্ছিল তা ছিল এমন: তিথিয়ার চুলগুলো ছিল এলোমেলো, যেগুলো হাওয়ায় উড়ছিল। চোখ দুটো লাল টকটকে, যেন রক্ত উঠে গেছে চোখে। ভয়াবহ দেখতে লাগছিল তিথিয়াকে। তিথিয়াকে দেখতে ভয়ানক লাগলেও প্রকাশ ও রণজিৎ তিথিয়াকে দেখে শান্তির নিঃশ্বাস ফেলে। রণজিৎ তিথিয়ার হাত ধরে টেনে নিয়ে বলে, তিথি চল, এখান থেকে তাড়াতাড়ি বেরো। অত জোরে টানার পরও তিথিয়া নিজের জায়গা থেকে এক বিন্দুও সরে না। আরে তিথি, কি হলো? চল। রণজিৎ আরো জোরে তিথিয়াকে টানে। তিথিয়া খুব জোরে রণকে ধাক্কা মারে। তিথিয়ার এক ধাক্কাতে রণজিৎ গিয়ে একটা দেয়ালে ধাক্কা খায়। রণজিতের মাথা ফেটে যায়। প্রকাশ চিৎকার করে ওঠে, রণ, এই তিথি, তুই ধাক্কা কেন মারলি রণকে? তিথিয়া রাগি রাগি মুখ করে রণজিতের দিকে তাকিয়ে ভয়ানক রাগী অন্য একটি মেয়েলি কণ্ঠে বলে, এখানে কেন এসেছিস? আর আমার জিনিসে কেন হাত দিয়েছিস? তোদের সাহস কিভাবে হলো আমার জিনিসে হাত দেওয়ার? এই বলে তিথিয়া জোরে একটা চড় মারে প্রকাশের মুখে। এক চড়ে প্রকাশ একেবারেই ঘুরে যায়। ওদিকে রণজিৎ কোনোভাবে মাথা চেপে ধরে উঠে দাঁড়িয়েছে। একটা মেয়ের চড়ে যে এতটা জোর হতে পারে তা ওদের জানা ছিল না। মাথায় হাত দিয়ে চেপে ধরে বলে, তিথি, তোর হয়েছেটা কি? এবার তিথিয়া রাগি রাগি মুখ করে রণজিতের দিকে তাকিয়ে বলে, কে তিথি? আমি তিথি না, আমি রু। তিথিয়া নামটা বলার আগে অজ্ঞান হয়ে যায়। আসলে গৌরব ওই কুঠি বাড়িতে এসে পড়াতে তিথিয়ার শরীর ছেড়ে আত্মাটা চলে যায়। তিথিয়ার অজ্ঞান হওয়ার কারণটা অবশ্য রণজিৎ প্রকাশ বুঝতে পারে না, কারণ ওরা ভূতে বিশ্বাস করে না। এতক্ষণ যা যা হলো তা অবশ্য ওরা সাধারণ ভেবেছে। এতে কোনো ভুতুড়ে কাণ্ড থাকতে পারে তা তাদের মাথাতেও আসেনি। তবে তিথিয়ার অজ্ঞান হওয়ার কারণটা গৌরব ভালোভাবেই বুঝতে পেরেছে। আসলে ও আঁচ করতে পেরেছিল যে ভিতরে কিছু একটা বিপদ হয়েছে। তাই ও কুঠি বাড়ির বাইরে আর না দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরে চলে আসে। আজ ও না এলে ওদের যে আজ কি হতো তা শুধু ভগবানই জানে। প্রকাশ তিথিয়ার কাছে ছুটে আসে। ভাই গৌরব, তিথিয়ার কি হয়েছিল? পরে বলছি, এখন ওকে এখান থেকে তোল, বাইরে নিয়ে চল। রণজিৎ তিথিয়াকে কোলে তুলে নিয়ে কুঠি বাড়ির বাইরে চলে এলো। ওরা সবাই বাইরে চলে আসে। গৌরব রণজিতের মাথায় কাপড় বেঁধে দেয় ও তিথিয়ার মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরায়। তিথিয়া উঠে বসে, এদিক ওদিকে ছলছল চোখে তাকিয়ে আধো আধো ভাবে গৌরবকে বলে, আমার কি হয়েছিল? ও কিছু না ম্যাডাম, ভয়ে আপনি বোধহয় জ্ঞান ফ্যান হারিয়ে ফেলেছিলেন। ভয়ে? আর রনের মাথাতে ওটা কেন বাঁধা? রেগে গিয়ে রণজিৎ বলে ওঠে,
তুই যা যা করলি তোর কি কিছুই মনে নেই? কি করলাম আমি? আর এমনভাবে কথা কেন বলছিস তুই? এই যে আমার মাথায় এই যে এটা বাঁধা, এটা তোর জন্য। তুই আমার মাথা ফাটিয়ে দিয়েছিস আমাকে ধাক্কা দিয়ে ফেলে। কি? আমি? আমার গায়ে এত শক্তি কি করে আসবে যে তোকে ফেলে মাথা ফাটিয়ে দেব? শান্ত গলায় প্রকাশ বলে। হ্যাঁ তিথি, ও ঠিক বলেছে। কুঠিবাড়ির মধ্যে ঘটে যাওয়া সব কিছু প্রকাশ খুলে বলে তিথিয়া ও গৌরবকে। আচ্ছা গৌরব, তুমি হঠাৎ ওখানে কি করে গেলে? মানে কেন গেলে? রণজিৎ, আমার মনে হচ্ছিল যে ভিতরে কোনো গন্ডগোল হয়েছে, তাই তো আমি গিয়েছিলাম দেখতে। ভাগ্যিস গৌরব আজ তুই গিয়েছিলিস, না হলে তিথি আমাদের যা করছিল। উফ। তিথিয়া রেগে গিয়ে বলে, আরে আমি তো কিছু করিনি, শুধু শুধু তোরা আমার নামে দোষ দিচ্ছিস। তাহলে কি ভূতে করলো দিদি? রণজিতের এমন কথা শুনে গৌরব বলল, হ্যাঁ, ভূতই করেছে। আবার সেই ভূত? ভাই ক্ষমা দে। এই বলে হাত জড়ো করল গৌরবের সামনে। মজা করছিস আমার কথার? আমি তো প্রথমে তোদেরকে বলেছিলাম যে এখানে ভূত আছে, চাস না। হেয়ালি করে রণজিৎ বলে, আচ্ছা, তা তোমাদের ভূত আমাদের ছেড়ে শুধু দিদিকে কেন ধরলো? তাহলে তোমরাই বলো যে এত শক্তি ম্যাডাম কোত্থেকে পেলো যে তোমাদের মাথা ফাটিয়ে দিল একেবারে। আর তো এই যা যা হলো সব তো তোমাদের চোখের সামনেই ঘটেছে, তোমরা তো সবই দেখতে পেয়েছো। হয়তো তিথির মধ্যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছিল। বলেই হাহা করে হেসে ওঠে রণজিৎ। তিথিয়া নড়ে চড়ে বসে। আচ্ছা ছাড়ো, এবার বাড়ি চলো, অনেক দেরি হয়ে গেছে এমনিতে। সবাই বাড়িতে চলে আসেন। সেদিন রাত্রে তিথিয়ার রুম থেকে ঘুঙুরের শব্দ আসতে থাকে। রণজিতের ঘুম ঘুঙুরের শব্দে ভেঙে যায়। রণজিৎ উঠে বসে। আরে এই ঘুঙুরের শব্দ কোথা থেকে আসছে? রণজিৎ প্রকাশকে ডাকতে থাকে। প্রকাশ, এই প্রকাশ ওঠ। আরে এই মরা, ওঠ না, মরার মতো ঘুমাচ্ছে। আয় তুলতে তুলতে চোখ বন্ধ করে প্রকাশ উঠে বসে। আরে কি হয়েছে? এত রাতে রাখছিস কেন? শুনতে পাচ্ছিস না ঘুঙুরের শব্দ? এবার প্রকাশও শুনতে পায় সেই ঘুঙুরের শব্দ। ঘুঙুরের শব্দে প্রকাশের ঘুমটা একেবারেই ভেঙে যায়। আরে হ্যাঁ, আর এই শব্দটা তো তিথি রুমের দিক থেকে আসছে। আরে সেটাই তো বলছি, তিথি তো এসব ঘুমুর টুমুর। হঠাৎ ঘুঙুরের সঙ্গে সঙ্গে গানেরও আওয়াজ আসে ওদের কানে। গানের গলাটা একটা মেয়ের, কিন্তু গলাটা তিথি আর নয়। রণজিৎ ও প্রকাশ দুজন দুজনের মুখ চাওয়াচাই করতে থাকে। এই গান কে গাইছে প্রকাশ? জানি না। এটা তিথির গলা না? হ্যাঁ জানি, তবে এটা শিওর যে এটা তিথির ঘর থেকেই আসছে। চল ভাই দেখি গিয়ে। ভাই ভয় করছে ভাই, সত্যি কোনো ভূত টুত না তো? দূর, কি বলিস? না না, চল আগে গিয়ে দেখি। দুজনে মিলে তিথিয়ার ঘরের সামনে যায়। দরজা বন্ধ ছিল ঘরে। ভেতর থেকে গুনগুন করে গান আর ঘুঙুরের শব্দ আসছিল তখনও। কাঁপা কাঁপা গলায় প্রকাশ তিথিয়াকে ডাকতে থাকে। তিথি, এই তিথি। বেশ কয়েকবার ডাকাডাকির পর তিথিয়ার ঘরের ভেতর থেকে গুনগুন গান আর ঘুঙুরের শব্দটা বন্ধ হয়ে যায়। আরে প্রকাশ, আওয়াজটা তো বন্ধ হয়ে গেল। হ্যাঁ ভাই, তাই তো। দাঁড়া দাঁড়া, তিথিকে ডাকি। দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রকাশ তিথিকে ডাকে। তিথি, এই তিথি, আরে এই মরে গেলি নাকি? ওঠ না। হঠাৎ বাড়ির সব আলোগুলো নিভতে নিভতে থাকে। আরে ভাই, এসব কি হচ্ছে? দূর প্রকাশ, এত ভয় পাস কেন তুই? দাঁড়া, আমি দেখে আসছি, মনে হয় ফিউজের সমস্যা। আরে আরে না রনো, তোর কোথাও যেতে হবে না, তুই এখানে দাঁড়া, তুই এখানেই দাঁড়া। প্রকাশ এক প্রকার ভয় পেয়ে গেছে বললেই চলে। যতই গায়ে হাওয়া লাগুক না শহরের, আসলে তো
ওরা গ্রামেরই মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না। আর এই তিথিয়াটা দরজাটা খোলে না, সত্যি মরে গেল নাকি? ঘরের মধ্যে থেকে একটা নতুন রকম মেয়েলি কণ্ঠে তিথিয়া বলে, বলেছি না আমি তিথি না, আমি অন্য কেউ। গলাটা শুনে একেবারে প্রকাশ ও রণজিৎ দুজনের হাত পা কাঁপতে থাকে। কাঁপা কাঁপা গলায় রণজিৎ বলে, তুমি কে? আমি আমি রুদ্রাক্ষিণী। কি? হ্যাঁ, তোরা আমার ঘুম ভাঙিয়ে ভুল করেছিস। তোদের আমি ছাড়বো না, তোদের সবাইকে মেরে ফেলবো। হঠাৎ পাশের একটা রুমের দরজা দুম দুম করে নড়তে থাকে। কিছুক্ষণ পর দরজা নড়া বন্ধ হয়ে যায়, আলো চলে আসে। এই সব কিছুতে প্রকাশ জ্ঞান হারিয়ে ফেলবে প্রায়। ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? ভয় তো তোরা তখন পাবি যখন তোদের এক এক করে শেষ করবো আমি। তবে হ্যাঁ, একজনকে মারবো না, সে হলো তিথিয়া। প্রকাশ বলে ওঠে, কেন আমাদের মারবে কেন? তিথিয়াকে মারবে না? আমরা কি করেছি তোমার? তিথিয়া নিজের গলায় বলে, কারণ তিথিয়াই তো ভূত, আর ভূতকে কি করে মারবো? রণজিৎ বলে, মানে? মানে আমি এতক্ষণ তোদের বুদ্ধুরাম বানাচ্ছিলাম। তিথিয়া ঘর থেকে বেরিয়ে আসে। রণজিৎ তিথিয়ার উপর অনেকটা রেগে যায়। পাশের ঘর থেকে নিতাইও বেরিয়ে আসে। তিথিয়া ও নিতাই মিলে রুদ্রাক্ষিণীর নামে ওদের ভয় দেখাচ্ছিল এতক্ষণ। তিথি, তুই কিন্তু এটা ঠিক করিসনি। তুই দেখ প্রকাশের অবস্থাটা কি হয়েছে। আর নিতাই, তোমার থেকে এটা আশা করিনি। ও দাদাবাবু, আপনি রাগ করেন না, আমি এমনটা করতে চাইনি গো। সত্যি বলছি, ওই দিদিমণি আমারে জোর করছে। প্রকাশ একটু ঠিক হয়। আচ্ছা রণ, রাগ করিস না, ছেড়ে দে। না প্রকাশ, এটা অন্যায় করেছে ওরা। শুকনো মুখ করে তিথিয়া বলে, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তখন ওই কুঠি বাড়ির মধ্যে কী সব ঘটেছে সেগুলো আমি জানি না, তোরা আমার নামে দোষ দিলি, তাই আমি ভাবলাম ওটা তো করিনি আমি, তাই এবার একটু মজা করবো তোদের সাথে। সরি রে। যা এখন গিয়ে ঘুমা, অনেক নাটক করে নিয়েছিস। তিথিয়া কাঁদু কাঁদু হয়ে বলে, বলছি তো সরি। চিৎকার করে ওঠে রণজিৎ তিথিয়ার উপর। বলছি না গিয়ে ঘুমা। এবারে তিথিয়া রণজিতের চিৎকার আর রাগ দেখে কেঁদে ফেলে। আরে রণ ছাড় না, বুঝতে পারিনি, বেচারা কাঁদছে। আরে কাঁদতে দে ওকে, ভুল করবে আবার কাঁদবে। তিথিয়া কাঁদতে কাঁদতে নিজের ঘরে ঢুকে যায়। পরদিন সকালে রণজিৎ তিথিয়ার রুমে যায়। তিথি, হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম কাল রাতের জন্য সরি। ভুল করেছি তাই বকেছিস, সরি বলার কি আছে? তিথিয়া এমন বললেও তিথিয়ার মুখ দেখে বোঝা যাচ্ছিল তিথিয়া রাগ করে আছে। আরে সরি বললাম তো। হ্যাঁ বললাম তো, ঠিক আছে, এখন যা এখান থেকে। রণজিৎ তিথিয়ার সামনে কান ধরে। সরি সরি সরি, 3 সরি। প্রকাশ তিথিয়ার পিছন দিক থেকে এসে বলে, আচ্ছা নে বাবা, এবার তো রাগটা ভাঙ। উফ। ওকে, তবে তোরা কিন্তু আমায় আর কখনো বকাঝকা করবি না, কথা দে। দুজন তিথিয়াকে কথা দেয়। সেদিন আর কিছু হয় না। পরদিন থেকে তিথিয়ার ব্যবহার, কথা বলার ধরন একেবারে পাল্টে যায়। অদ্ভুত অদ্ভুত গলায় অদ্ভুত ধরনের কথা বলা, অদ্ভুত কথা বলতে বলতে অদ্ভুত ধরনের কিছু কাজকর্ম করতে থাকে। তিথিয়া একেবারে পাল্টে যায়। আর রোজ রাতে সেই ঘুমুরের শব্দ
তিথিয়ার ঘর থেকে আসতে থাকে। তিথিয়া কোথাও থেকে সেই পতিতাখানার আর রাজনন্দিনীর কেল্লার দুটো ফটো জোগাড় করে সারাদিন সেটাকে দেখতে থাকে। আর সুযোগ পেলেই কেল্লা ওই পতিতালয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তিথিয়াকে কথা দেওয়ার কারণে রণজিৎ ও প্রকাশ তিথিয়াকে আর কিছু বলে না। একদিন ঘুঙুরের শব্দের সঙ্গে সঙ্গে গানের আওয়াজও ভেসে আসছে রণজিতের কানে। রণজিৎ বিছানা থেকে উঠে বসে। উফ প্রকাশ, আর ভালো লাগছে না এই আওয়াজ। আজকে ওর একদিন কি আমার একদিন। এই বলে রণজিৎ তিথিয়ার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। প্রকাশও রণজিতের সঙ্গেই আছে। দরজা ধাক্কা দেয় রণজিৎ। তিথি, এই তিথি, দরজা খোল। তিথিয়া দরজা খোলে না। অনেক ধাক্কা ধাক্কিতে দরজা খুলে যায়। ওরা দেখে তিথিয়া ঘুমাচ্ছে, আর কোনো শব্দ কোনো ঘর থেকে আসছে না। রণজিৎ ও প্রকাশ দুজনের মুখের দিকে তাকাতে থাকে। ওরা বুঝতে পারে না যে ঠিক কি হচ্ছিল এতক্ষণ। ওরা আবার ওদের ঘরে ফিরে যায়। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন তিথিয়া প্রকাশের দাদুর কাছে গিয়ে বসে। দাদু, একটা কথা বলবো? হ্যাঁ দিদি ভাই, বলো তোমার কি প্রশ্ন আছে। বলছি, আমাকে পেতনি সম্পর্কে বলো না, শুনি। মানে ওই যে আছে না রুদ্রাক্ষিণী, ওর গল্প শুনবো। মানে ও কে, কি করে পেতনি হলো, আমাকে বলো। আরে দিদি ভাই, এখন এসব কথা থাক, পরে বলবো। এছাড়া এসব কথা এখন না বলাই ভালো। আরে না, এখনই বলো না আমায়। আচ্ছা ঠিক আছে দিদি ভাই। ততক্ষণে রণজিৎ ও প্রকাশ এসে তিথিয়ার পাশে বসে। কি দাদু, দাদু নাতনির কি গল্প হচ্ছে? এই তো দাদু ভাই, তিথিয়া দিদি ভাই ওই রুদ্রাক্ষিণী পেতের গল্প শুনতে চাইছিল। সারাদিন ওর কোনো কাজ নেই, পেতনি পেতনি আর পেতনি। তুই নিজে একটা পেতনি, আবার তুই শুনবি পেতনির গল্প? তিথিয়া আর চোখে রণজিতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, রণ, তুই নিজের মুখটা বন্ধ রাখ। ওকে ম্যাডাম। এই বলে রণজিৎ নিজের মুখে আঙুল দিয়ে চেপে ধরে। দাদু এবার শুরু করে। শোনো দিদি ভাই, এই রুদ্রাক্ষিণী পেতনি এক সময় রাজকন্যা ছিল। রুদ্রাক্ষিণী প্রথমে ভালো থাকলেও ও এক সময় খুব বাজে হয়ে যায়। রুদ্রাক্ষিণী বাজে, এটা শোনার পর মাথা নিচু করে মনে মনে রাখতে থাকে তিথিয়া। তিথিয়ার চোখগুলো দেখলে মনে হয় যেন রাগে একেবারে ঝলমল করে উঠছে, কিন্তু সেই দৃশ্য কারোর চোখে পড়ে না। রণজিৎ দাদুকে প্রশ্ন করে বসে। খারাপ ছিল মানে কেমন খারাপ ছিল? শুনেছি রুদ্রাক্ষিণীর চরিত্রটাই নাকি খারাপ ছিল। এই কথাটা শোনার পর জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে লাল টকটকে চোখ নিয়ে তিথিয়া দাদুর দিকে তাকায়। তিথিয়া উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে, কে বললো রুদ্রাক্ষিণী খারাপ? হ্যাঁ, রুদ্রাক্ষিণী খারাপ না, রুদ্রাক্ষিণীকে খারাপ হতে বাধ্য করেছে। এই বলে তিথিয়া গটগট করে নিজের রুমের দিকে চলে যেতে থাকে। দাদু সহ রণজিৎ ও প্রকাশ তিনজন একেবারে হতভম্ব হয়ে যায়। তিথিয়ার এমন ব্যবহার কেন? রণজিৎ তিথিয়ার ব্যবহারে রেগে গিয়ে তিথিয়ার দিকে যায়, সঙ্গে প্রকাশও যায়। কিন্তু প্রকাশ রণজিৎকে আটকে দেয়। এই কিছুদিনের কথা। রণজিৎ তিথিয়াকে জিজ্ঞেস করেছিল, ঘটনা চলে আসে আবারও বর্তমানে। কি হলো তিথিয়া, বল তোর কি হয়েছে? এমন কেন করছিস? সকালে দাদুর সঙ্গেও তো এমন ব্যবহার করলি, কেন? তিথিয়া অদ্ভুত আর রাগী রাগী চোখ করে রণজিতের দিকে তাকালে রণজিৎ ভয়ে চুপ হয়ে যায়। তিথিয়া ওর রুমে চলে যায়। সেদিন গভীর রাতে আবারও ঘুমন্ত রণজিৎ ও প্রকাশ তিথিয়ার রুমের দরজার সামনে আসে। আজও ওদের ঘুম ভেঙে গেছে গান আর ঘুঙুরের শব্দে। এবারে ওরা আর আগের মতো ভুল করেনি। ওরা সময় বুঝে তিথিয়ার রুমে ঢুকে রুমের ভিতর থেকে জানলার ছিটকিনি খুলে রাখে, যাতে ওরা সময় মতো জানলার পাল্লা খুলে দেখতে পারে ঠিক
কি হচ্ছে রুমের ভেতরে। এবার ওরা সেই বুদ্ধি কাজে লাগিয়ে আলতো করে জানলা খুলে দেখতে যায় রুমের ভিতর কি হচ্ছে। দুজনে মিলে জানলার দুটো পাল্লা খুলতেই হট করে যেন কোথাও থেকে জানলার ওপাশে তিথিয়ার মুখ দেখা যায়। তিথিয়া জানলার সামনে ওদের দিকে মুখ করে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। হট করে সামনে ওরা তিথিয়াকে দেখে প্রথমে ভয় পেয়ে দূরে সরে যায়। এমনভাবে তিথিয়া ওদের দিকে তাকিয়েছিল যেন মনে হচ্ছিল যে তিথিয়া আগে থেকে বুঝতে পেরেছিল যে ওরা জানলা খুলছে। তিথিয়া কেমন অদ্ভুতভাবে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে জানলার কাছ থেকে চলে যায়। কোনো প্রশ্ন করে না। ওরা দুজন আবারও জানলার কাছে গিয়ে দেখে। ওরা দেখে যে তিথিয়া কেমন অন্য রকম ভাবে হেলে দুলে হেঁটে আয়নার সামনে যাচ্ছে, সঙ্গে ঘুঙুরের ঝুমঝুম শব্দ। দুজনের চোখ যায় তিথিয়ার পায়ের দিকে। দু পায়ে দুটো মোটা মোটা ঘুঙুর বাঁধা আছে। ওরা দুজন দুজনের মুখের দিকে তাকায়। প্রকাশ, তিথি ঘুমুর কোথায় পেল? আরে এটা সেই ঘুমুরটা না যেটা রাজনন্দিনী কুঠিরে ছিল? রণজিৎ মনে করার চেষ্টা করে। আরে হ্যাঁ প্রকাশ, এটা তো সেই ঘুমুর। রণ, আজ ওকে কিছু বলবো না, কাল যা বলার বলবো। ওরা দেখে তিথিয়া আয়নার সামনে বসে অদ্ভুতভাবে নিজেকে দেখে হাসছে আর সাঁতছে। ওরা এটা দেখে কিছু না বলে নিজের নিজের রুমে চলে যায়। পরদিন সকালে রণজিৎ ও প্রকাশ দুজনে তিথিয়াকে ডাকে ওদের রুমে। তিথিয়া ওদের রুমে আসে। বল, কেন ডাকলি? রণজিৎ বলে, কেন তিথি, আমরা কি নতুন ডাকছি তোকে? আজকের এমন করে বলছিস? আরে রানু, ছাড় 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 ছাড়, ওটা সব সব ছাড়। যেটা আসল কথা সেটা তিথিকে বল। প্রকাশ, রণ, কি আসল কথা? বলছি তুই ঘুমুর কোথা থেকে পেয়েছিস? কি? কোথায় ঘুমুর? মিথ্যে বলবি না তিথি, কাল তোর পায়ে আমি আর প্রকাশ কিন্তু দেখেছি ওটা। ও, ওটা ওটা আমার। এবার প্রকাশ রেগে গিয়ে বলে ওঠে, মিথ্যা। অনেক জোরাজুরি করার পর তিথিয়া সত্যটা স্বীকার করে। হ্যাঁ, মানে ওই ঘুঙুরটা আমার না, সেদিন ওই রাজনন্দিনী কেল্লা থেকে এনেছি। ওটা আমার খুব পছন্দ হয়েছিল তাই। রণজিৎ রেগে গিয়ে বলে, এটা আমাদের কেন বলিসনি? তোদেরকে বললে তোরা নিতে দিতিস নাকি? আচ্ছা রাগ করিস না রণ, ছাড়। আর তিথি, তুই এমন কাজ করিস না, কিছু বলার নেই। আচ্ছা যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দে। আচ্ছা তিথি শোন, তুই এটা এনে কিন্তু ভুল করেছিস, সেটা মাথায় রাখ। তাই ওটা রাখতেও তুই যাবি, বুঝলি? আমি একা যাব নাকি? আমি কি বলেছি যে তুই একা যাবি? ও আচ্ছা আচ্ছা, তোরাও যাবি? হ্যাঁ, আর সেটাও রাতে যাব। রাত হয়। তিথিয়া, রণজিৎ ও প্রকাশ দেখা করে। প্রকাশ বলে, চল ঘুমুরটা কই দেখি, দে তো। তিথিয়ার রুমে গিয়ে হাত বাড়িয়ে ঘুমুরটা দেখায়। প্রকাশ গিয়ে ঘুমুরটা ধরে আর তুলতে যাবে, তখন ওর হাতটা তিথিয়া আবার ধরে নেয়। ভয়ঙ্কর ফ্যাসফ্যাসে গলায় তিথিয়া রক্তের মতো লাল লাল চোখ করে রাগী রাগী ভাবে বলে ওঠে, তোর সাহস কি করে হলো আমার ঘুঙুরে হাত দেওয়ার? হ্যাঁ, তোর সাহস তো মন্দ নয়। প্রকাশ তিথিয়ার এমন রূপ দেখে ভয়ে ঘুমুরটি ছেড়ে দেয়। রণজিৎ এক প্রকার ভয় পেয়ে যায়, বলে ওঠে, প্রকাশ ছাড়, ওটা ওকেই নিতে দে। রণজিৎ প্রকাশ কিছুতেই বোঝে না যে তিথিয়ার আসলে কি হলো। ওরা দুজন দুজনের মুখ দেখতে থাকে। তিথিয়া যেন আবারও স্বাভাবিক হয়ে গেছে। তিথিয়া ঘুমুর নিয়ে রণজিৎ ও প্রকাশের সঙ্গে যায় রাজনন্দিনী কুঠিরের সামনে। রণজিৎ আর প্রকাশ দুজনে আস্তে আস্তে গেলে তিথিয়াও এক ছুটে রাজনন্দিনী কেল্লাতে ঢুকে পড়ে।
আরে তিথিয়া এটা কি করলো প্রকাশ? প্রকাশ একেবারে ঘামে ভিজে গেছে। চল ভাই, ওর পেছনে চল। রুদ্রাক্ষিণী নিজের রূপ বদলাতে থাকে। একবার সে নিজের রূপে আসে, তো আবার তিথিয়ার রূপে। রণজিৎ ও প্রকাশের হাত পা কাঁপতে থাকে। রণজিৎ চিৎকার করে বলে, কি সমস্যা তোমার? তুমি তিথিকে কেন ধরেছো, আর আমাদের বা যেতে দিচ্ছ না কেন? প্রকাশ ভয় কাঁপতে কাঁপতে বলে, এই রণ, পাগল হলি তুই? তুই কাকে কি বলছিস? আরে কি বলবো প্রকাশ, কিছু বুঝতে পারছি না। হঠাৎ রুদ্রাক্ষিণী আবারও হাহা করে হেসে ওঠে। আমি তোদের রক্ত চাই, রক্ত চাই। নইলে নইলে তোদের শরীরটাতে তোদের শরীরটাতে মানে? মানে যৌবন জ্বালা মেটাতে পারবি। যৌবন জ্বালা মেটাতে পারলে আমি তোদেরকে যেতে দেব। বল বল, পারবি আমার যৌবন জ্বালা মেটাতে? পারবি? বল বল। প্রকাশ ঢোক মারতে মারতে বলে, এই পেতনি যৌবন জ্বালা কেমন করে মেটাবো আমরা? পারবি না তাহলে মোর। রুদ্রাক্ষিণী রণজিৎকে তুলে আছাড় মেরে ফেলে দেয় দেয়ালের গায়ে। ঠিক একইভাবে প্রকাশকেও তুলে আছাড় মেরে ফেলে দেয় জানলার ওপারে। প্রকাশ হাত জড়ো করে রুদ্রাক্ষিণীর সামনে বলে, দয়া করে আমাদের ছেড়ে দাও। রুদ্রাক্ষিণী আবারও দুজনকে এদিকে ওদিকে আছাড় মারতে থাকে। দুজনের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। রুদ্রাক্ষিণী গিয়ে রণজিতের গলা টিপে ধরে হাওয়ায় উঠিয়ে দেয়। তখনই পেছন থেকে কেউ একজন মন্ত্র পাঠ করে। রুদ্রাক্ষিণী এবার যন্ত্রণায় ছটফট করতে করতে ওখান থেকে তিথিয়ার শরীর ছেড়ে পালিয়ে যায়। তিথিয়া মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। রণজিৎ ও প্রকাশ ব্যথায় ছটফট করতে থাকে। মন্ত্রপাঠ করা লোকটি একজন সাধু বাবা ছিল, আর ওনাকে ওখানে এনেছিল প্রকাশের দাদু। প্রকাশ ওর দাদুকে দেখে বুকে সাহস পায়, ছুটে আসে ওর দাদুর কাছে। দাদু, তুমি এখানে? সব বলবো, আগে তিথি দিদি ভাইকে নিয়ে বাইরে চলো। ওরা সবাই মিলে তিথিয়াকে নিয়ে বাইরে চলে আসে। ওরা নিজেদের বাড়ি চলে আসে। তিথিয়াকে অজ্ঞান অবস্থায় দেখে প্রকাশের মা ও কাকিমা ছুটে আসে। প্রকাশের মা বলে ওঠে, আরে ওর হয়েছে কি? প্রকাশের দাদু বলে, বলবো, সব বলবো। তার আগে ওর চোখ খুলে চোখে মুখে জল দিয়ে হাতে পায়ে তেল গরম করে মালিশ করো। প্রতাপবাবু রাগি রাগি মুখ নিয়ে সোফায় বসে। প্রকাশ দাদুর মুখ দেখে বুঝতে পারে যে কি হতে চলেছে। প্রকাশ দাদুর পাশে গিয়ে বসে। দাদু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করো। প্রতাপবাবু কোনো কথা বলে না। রণজিৎ দূর থেকে দাদুকে বলে, দাদু সরি দাদু। প্রতাপবাবু এবার মুখ খোলে। গম্ভীর গলায় প্রতাপবাবু বলে, এই একটা শব্দ কি তোমাদের বাঁচাতে পারতো? যদি আমি ওখানে না যেতাম তাহলে তোমাদের কি ক্ষতি হতো তোমরা বলতে পারো? কে বাঁচাতো তোমাদের জীবন? হ্যাঁ? প্রকাশ ও রণজিৎ দুজন মাথা নিচু করে চুপ করে থাকে। প্রকাশের মা প্রকাশের দাদুর মুখে এমন কথা শুনে বলে, কি করেছে ওরা? ওদের জীবন কে বাঁচাতো? মানে কি হলো বলুন তো, কি হয়েছে? এখানে তিথির ভাই এই অবস্থা কেন? হ্যাঁ, এ কথা বলতে বলতে প্রকাশের মা হঠাৎ করেই যেন কেঁদে ফেলে। কি হয়েছে বলুন আমাকে। আমার একটা মাত্র ছেলে, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? আহা বৌমা, কান্নাকাটি বন্ধ করো।
ওদেরকে কতবার বলেছি যে ওই রুদ্রাক্ষিণী কুঠির, রাজপ্রাসাদ এইসব থেকে দূরে থাকতে, কিন্তু কে কার কথা শোনে। এরপর এক এক করে প্রতাপবাবু সব বলে ওদের। প্রকাশের কাকিমা বলে, বাবা আপনি জানলেন কি করে যে ওরা ওখানে আছে? সেদিন যখন এদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, তখন রুদ্রাক্ষিণীকে খারাপ বলাতে তিথি দিদিভাই যেভাবে আমার সঙ্গে কথা বলল, তখনই আমার সন্দেহ হয়। তখন থেকেই আমি ওদের উপর নজর রাখি, আর শেষে যা হলো তা তো তোমরা সবাই শুনলেই। আস্তে আস্তে তিথিয়ার জ্ঞান ফিরে আসে। তিথিয়া উঠে বসে। তিথিয়াকে দেখে দাদু প্রশ্ন করে, কি দিদি ভাই, এখন শরীরটা কেমন লাগছে? কেমন আমার গা হাত পা ব্যথা ব্যথা লাগছে। কদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এখানে এই অবস্থায় কেন? ও কিছু না। বলছি দিদি ভাই, একটা প্রশ্ন করি, কিছু না মনে করলে? হ্যাঁ দাদু, করো। সত্যি বলবে তো? মিথ্যে কেন বলবো দাদু? তুমি রুদ্রাক্ষিণীর কি নিয়ে এসেছিলে ওই কুঠির থেকে? দাদু আমি... তোতলাতে তোতলাতে তিথিয়া, রণজিৎ ও প্রকাশের দিকে তাকালে দাদু বলে, আমি সব জানি, ওদের দিকে তাকিয়ে লাভ নেই দিদি ভাই। রানীমায়ের অনেক বোঝানোর পর রাজা রুদ্রাক্ষ অবশেষে রাজি হয়। ঠিক আছে রানী, আমি এই বিয়েতে মত দিলাম। শুরু করো বিয়ের প্রস্তুতি। আমার বড় কন্যার বিবাহতে কোনো কিছুতে যেন খামতি না থাকে। এরপর শুরু হয় বিয়ের তোড়জোড়। অনেক ধুমধাম করে রাজকন্যা ও যুধিষ্ঠিরের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রথম রাতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলশয্যার খাট। খাটের মাঝে বসে আছে সুন্দরী রাজনন্দিনী, সুন্দর সাজে সজ্জিত রাজনন্দিনী। সেখানে যেন আরো সুন্দরী হয়ে উঠেছে সে, রূপ না যেন ফুল। খটখট শব্দে কক্ষের মধ্যে প্রবেশ করে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের আগমন টের পেয়ে রাজনন্দিনীর বুক ভয়ে ধড়ফড় করতে থাকে। মুখ লজ্জায় একেবারে লজ্জিত হয়ে যায়। যুধিষ্ঠির রাজনন্দিনীর পাশে এসে বসে, আলতো করে রাজনন্দিনীর ঘোমটাটা তোলে। রাজনন্দিনীর নতুন রূপ দেখে যুধিষ্ঠির নতুনভাবে প্রেমে পড়ে যায়। যুধিষ্ঠির মুচকি হেসে বলে, ফুলের থেকেও সুন্দর লাগছে তোমাকে আজ। তোমার রূপ যেন আজকে অনেক বেশি বেড়ে গেছে। রাজনন্দিনী লজ্জায় মুখ নিচু করে নিয়ে বলে, আচ্ছা, আপনি এই বিয়েতে খুশি তো? তোমার মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, খুশি হব না কেন? আজ এই পবিত্র রাতে আমাকে কথা দিন যে আমি ছাড়া আর কোনো মেয়ে যেন আপনার কাছেও না আসতে পারে। তুমি কি আমাকে চেনো না আমি কেমন? হ্যাঁ জানি, তাই তো ভয় পাই না। তবুও বললাম কথাটা, কারণ বড় বেশি ভালোবাসি আপনাকে। হ্যাঁ জানি। খুব সুখেই চলছিল ওদের জীবন। ঝগড়া ঝামেলা অশান্তি ছাড়া সংসার খুব ভালোই চলছিল। বিয়ের পর রাজনন্দিনী থাকার জন্যে রাজনন্দিনী কেল্লাটা বেছে নেয়, যেখানে রাজনন্দিনী ও রুদ্রাক্ষিণী নৃত্য শিক্ষা নিত যুধিষ্ঠিরের কাছ থেকে। বিয়ের পরও নৃত্য শেখা বন্ধ হয়নি। রুদ্রাক্ষিণী রোজ তার দিদি রাজনন্দিনীর কেল্লাতে আসত
নিত্য শিক্ষা নিত এবং সেই সুযোগে দিদির সঙ্গে দেখা করত, গল্পগুজব করত। এইভাবে বিয়ের কয়েক মাস কেটে যায়। রানীমা ও রাজামশাই দুজন বড় কন্যা রাজনন্দিনীর সঙ্গে দেখা করতে আসে। মেয়েকে সুখী দেখে রানীমা রাজা রুদ্রাক্ষের কাছে এসে বলে, দেখলেন তো আমাদের কন্যা কত সুখে আছে। আমি বলেছিলাম না যে ভাগ্য যখন তখন যার তার বদলে যায়, আমাদের কন্যার ভাগ্য বদলেছে। রাজামশাই ও রানীমা খুশি মনে যুধিষ্ঠির ও রাজনন্দিনী দুজনকে আশীর্বাদ করে প্রাসাদে ফিরে আসেন। আরও কিছুদিন চলে যায়। একদিন সকালে রাজনন্দিনী বমি করতে করতে কক্ষের বাইরে বেরিয়ে আসে। দাসীরা সবাই ছুটে আসে রাজনন্দিনীর কাছে। দাসীরা বলে, রাজকন্যা, কি হলো আপনার? আরে আমার আমার তেমন কিছু হয়নি, ওই গাটা একটু বমি বমি করছে। কথাটি বলতে বলতে রাজনন্দিনী অজ্ঞান হয়ে যায়। দাসীরা সবাই রাজনন্দিনীকে ধরে আর যুধিষ্ঠিরকে ডেকে আনে। যুধিষ্ঠির এসে রাজনন্দিনীকে কোলে করে নিয়ে বিছানার উপরে শুইয়ে দেয়। রাজবৈদ্য এসে রাজনন্দিনীকে পরীক্ষা করে নিয়ে ততক্ষণে রাজপ্রাসাদ থেকে রাজামশাই চলে আসে নিজের কন্যার এমন অবস্থা শুনে। বৈদ্যমশাইয়ের মুখে হঠাৎ এক চিলতে মুচকি হাসি দেখা যায়। থতমত মুখে যুধিষ্ঠির বলে ওঠে, বৈদ্যমশাই, কি কি হয়েছে আমার স্ত্রীর? বৈদ্যমশাই বলে, আরে রাজা মশাই, এত অস্থির হওয়ার কিছু নেই। রাজামশাই অস্থির হয়ে বলে, কি বলছেন আপনি? আমার মেয়ে এমন ভাবে? রাজামশাইয়ের কথা শেষ করতে না দিয়ে বৈদ্যমশাই বলে ওঠেন, আরে এত চিন্তা করবেন না, এ তো খুশির খবর। আপনার কন্যা তো দেখি মা হতে চলেছে। যুধিষ্ঠির ও রাজা দুজনেই খুব খুশি। রানী রাজনন্দিনীর মুখে জলের ছিটে দিয়ে খুশির খবরটা দেয়। খুশির খবরটা রাজনন্দিনী কেল্লা ছাড়া সারা রাজ্যে ছড়িয়ে পড়ে। রাজ পরিবারে লাগে বিশাল উৎসব। এই খুশিতে রাজা গরিব অসহায় দুঃখিনীদের খাওয়ায়, গরিবদের বস্ত্র বিতরণও করে। যুধিষ্ঠির রাজনন্দিনীর পেটে হাত দিয়ে বলে, জানো আমি আজ কতটা খুশি। আমার ঘর আলো করে একটা ছোট্ট রাজনন্দিনী আসবে। এই না না, রাজনন্দিনী না, শুধু নন্দিনী। কেন শুধু নন্দিনী কেন? কারণ ওর বাবা কোনো রাজা না, একজন সাধারণ মানুষ। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমি বলছি ও কোনো নন্দিনী টন্দিনী হবে না, ও হবে যুধিষ্ঠির মশাই। হে ভগবান, কি পাপ করলাম আমি! স্বামীর নাম মুখে নিয়ে নিলাম। ভগবান তুমি আমাকে মাফ করো, ভগবান তুমি আমাকে মাফ করো। করেছেন করেছেন, ভগবান তোমাকে মাফ করেছেন। এইভাবে 5টা মাস কেটে যায়। অবশেষে রাজনন্দিনীকে নিজের বাপের বাড়ি যেতে হবে। নিজের স্বামী যুধিষ্ঠিরকে ফেলে রাজা রুদ্রাক্ষ মেয়ের জন্য পালকি পাঠিয়েছেন। রাজনন্দিনীর বাকি মাসগুলো রাজপ্রাসাদে কাটাতে হবে। রাজনন্দিনী অবশ্য নিজের স্বামীর ভালোবাসা ছাড়া কোথাও যেতেই চাইছিল না, কিন্তু পিতার ডাক আর স্বামীর আদেশ সে আর এড়াতে পারেনি। তাই অবশেষে বাপের বাড়ি যাওয়ার জন্যে সে রাজি হয়। রাজনন্দিনী তার বোন রুদ্রাক্ষিণীকে ডেকে বলে, বোন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার মাথার ওপর একটা দায়িত্ব দিয়ে যাব, পারবে আমার দেওয়া সেই দায়িত্ব পালন করতে? রুদ্রাক্ষিণী বলে, কি দায়িত্ব প্রাণপ্রিয় দিদি? তুমি একবার দায়িত্ব দিয়ে দেখো আমি পালন করতে পারি কিনা। বোনের মুখে এমন কথা শুনে রাজনন্দিনী মুচকি হাসি দিয়ে বলে, না না, এমন কিছু কঠিন দায়িত্ব না, খুবই সহজ, কিন্তু দায়িত্ব একটা দেব। আচ্ছা দিদি বলো। বেশ, তাহলে শোনো। আমি সন্তান প্রসব করা পর্যন্ত রাজপ্রাসাদে থাকব, তাই আজ আমাকে যেতে হবে, এসব তো তুমি জানোই। তাই যতদিন না আমি এখানে ফিরছি ততদিন তুমি আমার স্বামী মানে তোমার জামাইবাবুকে দেখে রাখবে, তার খেয়াল রাখবে, তার যেন কোনো কিছুতে অসুবিধা না হয় সেগুলো দেখবে। আমি ঠিক যেমনভাবে তার যত্ন করতাম তুমিও তেমনই করবে। আর একটা কথা আমি ভেবে দেখলাম, প্রত্যেক দিন তো তুমি কষ্ট করে রাজপ্রাসাদ থেকে এখানে আসো নৃত্য শিক্ষা নিতে, আজ থেকে আর তোমাকে কষ্ট করে আসতে যেতে হবে না, তুমি এখানেই থাকবে। আচ্ছা দিদি, তোমার দেওয়া দায়িত্বগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব।
রাজনন্দিনী নিজের স্বামীকে একটা প্রণাম করে নিয়ে বলে, নিজের খেয়াল রাখবেন, অনেক ভালোবাসি আপনাকে। এই বলে একটা শান্তির নিঃশ্বাস ফেলে রাজনন্দিনী পালকিতে গিয়ে বসে। পাঁচ মাস থেকে আস্তে আস্তে 10 মাস হয়ে যায়। 5 মাস রাজনন্দিনী নিজের প্রাণপ্রিয় স্বামী ও বোনকে দেখে না। রাজনন্দিনীর মন আর স্থির থাকতে পারে না। রাজনন্দিনী বেরিয়ে পড়ে সেই কেল্লার উদ্দেশ্যে। এদিকে যুধিষ্ঠির চরিত্র ভালো হওয়া সত্ত্বেও তার নজর পড়ে রুদ্রাক্ষিণীর শরীরের উপর। রুদ্রাক্ষিণীর নৃত্য করার সময় যুধিষ্ঠিরের চোখ দুটো যেন হিংস্র হয়ে উঠেছিল। যুধিষ্ঠির মনে মনে ভাবে, ছি, আমি এটা কি করছি? আমার শালিকা, তার চেয়ে ও আগে একটা নারী। কিন্তু তবুও যুধিষ্ঠিরের চোখ দুটো রুদ্রাক্ষিণীর থেকে সরাতেই পারেনি। যুধিষ্ঠির আর নিজেকে সামলাতে পারে না। এদিকে রাজনন্দিনী পৌঁছে গেছে কেল্লাতে। রাজনন্দিনীকে কেল্লাতে ঢুকতে দেখে দাসীরা সবাই রাজনন্দিনীকে প্রণাম জানালে রাজনন্দিনী প্রশ্ন করেন, তা তোমাদের দাদা মশাই আর রাজকন্যা রুদ্রাক্ষিণী কোথায়? এক দাসী উত্তরে জানায়, রাজকন্যা ও দাদামশাই তখন নৃত্যকক্ষে। ও আচ্ছা। হঠাৎ ধুরমুর শব্দে নিত্য কক্ষের দরজা খোলে রাজনন্দিনী। তারপর রাজনন্দিনী দেখে নিত্য কক্ষের মতো নিত্য না, বরং রাজলীলা হচ্ছে। রাজনন্দিনী এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। রাজনন্দিনীকে দরজা খুলতে দেখে যুধিষ্ঠির নাটক করতে শুরু করে। যুধিষ্ঠির রুদ্রাক্ষিণীর শরীর ছেড়ে উঠে পড়ে। ছাড়ো আমাকে, ছাড়ো! বলতে বলতে উঠে রাজনন্দিনীর দিকে ছুটে যায়। রুদ্রাক্ষিণীও নিজের দিদিকে দেখে চাদর দিয়ে নিজের শরীর ঢেকে কেঁদে ওঠে। দিদি! কান্না করতে থাকে রুদ্রাক্ষিণী। রাজনন্দিনী চুপ করে থাকে, কিচ্ছু বলে না, শুধু দুজনকে এক দৃষ্টিতে দেখে। বাহ 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 বাহ, আমার ভালোবাসার দুই মানুষ, আমার জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষ, যাদের আমি এত ভালোবাসতাম, তারা আমার পিছনে পিছনে। ছি 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 ছি, আমার লজ্জা করছে তোমাদের দেখে, ছি! রুদ্রাক্ষিণী কান্না করে বলে, দিদি তুমি ভুল বুঝছো দিদি। তখন যুধিষ্ঠির বলে, নন্দিনী, বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমার বোন আমাকে জোর করে জড়িয়ে ধরে, আর বাকিটা তো তুমি দেখছো। না 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 দিদি, ও মিথ্যে বলছে, ও মিথ্যে বলছে। রাজনন্দিনী রুদ্রাক্ষিণীকে বলে, হ্যাঁ রে, আমার সংসার ভাঙতে তোর একটুও লজ্জা করলো না? আরে আরে, উনি তো তোর দিদির স্বামী। কিছু বলতে গিয়েও কি মনে করে রুদ্রাক্ষিণী চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কি চুপ কেন? দেখছো নন্দিনী, আমি সত্য বলছি, তাই তোমার বোন চুপ করে আছে। কি চুপ করে আছিস কেন? কিছু বলার আছে তোর? রুদ্রাক্ষিণী তখনও চুপ করে থাকে। রাজনন্দিনী চিৎকার করে দাস দাসীদের ডাকে। দাস দাসীরা ছুটে এসে রাজকন্যা রুদ্রাক্ষিণী ও যুধিষ্ঠিরকে দেখে নিজেদের চোখ বন্ধ করে নেয়। আজ্ঞে রাজকন্যা, কি হয়েছে? রাজনন্দিনী বলে ওঠে, এই নোংরা চরিত্রহীন মেয়েকে তোমরা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও আর এক্ষুনি বন্দি করো। আদেশ শুনে দাস দাসীরা সবাই হতভম্ব হয়ে যায়। ওরা যেন বিশ্বাসই করতে পারছিল না যে রাজনন্দিনীর প্রাণের প্রিয় বোন, তার ছোট বোন রুদ্রাক্ষিণী, সেই রুদ্রাক্ষিণীকে কিনা নোংরা চরিত্র বলে আর তাকে বন্দি করতে বলে। রাজনন্দিনী বলে ওঠে, কি হলো? আমার কথা তোমাদের কানে যাচ্ছে না? বন্দি করো একে। এই বলে রাজনন্দিনী রুদ্রাক্ষিণীর পোশাকটা ছুঁড়ে রুদ্রাক্ষিণীর দিকে দেয়। নে, এই পোশাক পরিধান কর, তোর সম্মান না থাকলেও আমার আছে। রুদ্রাক্ষিণী পোশাকটা পরে নেয়, আর তখন সব দাস দাসীরা মাথা নিচু করে থাকে। রাজনন্দিনী রেগে গিয়ে রুদ্রাক্ষিণীর চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে কক্ষের বাইরে নিয়ে এসে ঠেলে মাটিতে ফেলে দেয়। এতটা রাগী ও নিষ্ঠুর রাজনন্দিনী কখনো হয়নি। এ যেন অন্য এক রাজনন্দিনী।
সেই শান্ত রাজনন্দিনী আর শান্ত নেই। রাজনন্দিনী আবারও চুলের মুঠি ধরে রুদ্রাক্ষিণীকে মাটি থেকে টেনে তুলে ঘোড়ার গাড়িতে বসায়। রুদ্রাক্ষিণীও কাঁদতে কাঁদতে তার বড় দিদির এমন রাগ আর তার প্রতি করা অত্যাচার সহ্য করছিল। অবশ্য সহ্য করতে তো হবেই তাকে, সে যে অন্যায় করেছে। ঘোড়ার গাড়ি ঠক ঠক শব্দে চলতে শুরু করে রাজপ্রাসাদের উদ্দেশ্যে। নির্দিষ্ট পথ শেষ করে ঘোড়ার গাড়ি গিয়ে থামল রাজপ্রাসাদের একেবারে সামনে। আবারও রুদ্রাক্ষিণীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজনন্দিনী রাজসভায় সবার সামনে এনে ফেলে। সবাই রাজনন্দিনী ও রুদ্রাক্ষিণীর এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। রাজা রুদ্রাক্ষ অবাক হয়ে সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ায়। রাজামশাই সহ রাজসভায় উপস্থিত থাকা সবাই উঠে দাঁড়ায়। রাজামশাই বলে, কি হলো মা তোমাদের? রাজনন্দিনী বলে, পিতা, এই চরিত্রহীন মেয়ের শাস্তি চাই, আর ওকে শাস্তি আমি নিজেই দেব। রাজামশাই আবার বলে ওঠে, কিন্তু রাজনন্দিনী মা, ও করেছে কি? আর ও তোমার বোন হয়, এ কেমন ব্যবহার বোনের প্রতি? আগে তো ভুল করেছে, কিন্তু কখনো তো এমন করনি তুমি। এবারের ভুলটা কোনো ভুল নয় পিতা। এবারও যে ভুল করেছে তার জন্য ওর শাস্তি হবেই, এবং সেই শাস্তি ওকে আমি দেব, আমি নিজেই। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা শামীমা ঢালির কলমে রাজনন্দিনীর অভিশাপ। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন ভূতের গল্প নিয়ে। শুনতে থাকুন ফিকশন প্ল্যাটফর্ম।